তো আজকে হচ্ছে 1 অক্টোবর 2024। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 63তম ক্লাস এবং সাক্ষ্য আইনের তৃতীয় ক্লাস। সাক্ষ্য আইনের দ্বিতীয় ক্লাসে কিন্তু আলাদা কোনো লেকচার শিট দেওয়া হয় নাই, কারণ ওই প্রথম ক্লাসে যে লেকচার শিটটা দেওয়া হয়েছিল সেটাই আমরা প্রথম দ্বিতীয় ক্লাস করছি। আমরা 2 নাম্বার প্রশ্নটা দেখি, দেখেন আমাদের আজকের যে পড়ার শুরু সেটা হচ্ছে যে 2-এর ক, যেখানে বলা হয়েছে সাক্ষ্য শুধু বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ের জন্য দেওয়া যায়, ব্যাখ্যা করুন। সাক্ষ্য শুধু কোন কোন বিষয় দেওয়া যায়? বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক কে দেওয়া যায়, ব্যাখ্যা করুন। বিষয়ের প্রাসঙ্গিকতা বলতে আপনি কি বুঝুন? Evidence may be given of facts in issue and relevant facts explain. What do you understand by relevancy of facts? অথবা বিচার্য বিষয় বলতে কি বুঝেন? আদালতে কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে উদাহরণ সহ আলোচনা করুন। সকল গ্রাহ্য সাক্ষ্যই প্রাসঙ্গিক কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্যই গ্রহণীয় নয়, ব্যাখ্যা করুন। এই ক খ গ তিনটা প্রশ্নের উত্তরই এক, বুঝতে পারছেন? কিন্তু যেভাবে প্রশ্ন আসবে সেই আঙ্গিকে আপনার উত্তর করতে হবে। আচ্ছা, আমরা একটা জিনিস আমরা একটু আলোচনা করি, তারপরে এখানে পড়বো। দেখেন যে একটা মামলা ফৌজদারি মামলা দায়ের করে, সিআর মামলা হলে দায়ের করে কমপ্লেইনেন্ট নালিশকারী ও অভিযোগকারী, আর জিআর মামলা হলে দায়ের করে সংবাদদাতা ইনফরমেন্ট, আবার দেওয়ানি মামলা দায়ের করে বাদী বা প্লেইনটিফ। এখন মামলা দেওয়ানি হোক বা ফৌজদারি হোক, মামলা করার সাথে সাথে কিন্তু এটা প্রমাণিত হয় না। প্রমাণিত হয়। এই অপ্পো F7 থামেন, স্ক্রিন পাই এই একেবারে স্ক্রিনের উপর তাকাই যাচ্ছেন। দেখেন ভাই, আপনি বোঝেন না, চুপ করে থাকবেন কি কাজ? দেখেন, তাহলে মামলা আমি দায়ের করার সাথে সাথেই কিন্তু ওটা প্রমাণিত হয় না, আমাকে সাক্ষ্য দিয়ে প্রমাণ করা লাগে। এখন কথা হচ্ছে যে আমি একটা মামলায় হোক সেটা দেওয়ানি বা হোক সেটা ফৌজদারি, কোন কোন বিষয়ে সাক্ষ্য দিতে পারবো, কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে, এই বিষয়টা বলছে আমাদের সাক্ষ্য আইনের 5 ধারায়। 5 ধারায় বলছে যে দেওয়ানি মামলা বা ফৌজদারি মামলা যে মামলাই হোক না কেন, একটা মামলায় দুই ধরনের সাক্ষ্য দেওয়া, দুইটা বিষয় সাক্ষ্য দেওয়া যাবে। একটা হলো বিচার্য বিষয়, একটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। বিচার্য বিষয় কি? আমাদের ফৌজদারি মামলার ক্ষেত্রে বলে চার্জ গঠন, দেওয়ানি মামলার ক্ষেত্রে বলে ইস্যু গঠন। মামলায় এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা ইস্যু করে তার উপর ভিত্তি করে বিচার্য বিষয় গঠন হয়। ফৌজদারি মামলায় বলে চার্জ গঠন, দেওয়ানি মামলায় বলে কি ইস্যু গঠন। এক পক্ষ বললো যে আমি অনুপের কাছে 50,000 টাকা পাই, অনুপ বললো যে না উনি আমার কাছে কোনো টাকা পায় না, মানে এক পক্ষ দাবি করতেছে আর এক পক্ষ কি অস্বীকার করতেছে, এটা আবার ভিত্তি করে দেওয়ানি মামলা ইস্যু গঠিত হবে। আর যদি বলি যে নির্মল শান্ত ওরা অমুক জায়গা চুরি করছে, তারা এসে দাবি করতেছে না আমরা চুরি করি নাই, তাহলে এটা হচ্ছে ফৌজদারি মামলার চার্জ গঠন। বাট এটারাই বলে কি বিচার্য বিষয়। তাহলে বিচার্য বিষয় সম্পর্কে সাক্ষ্য প্রদান করা যাবে। আর একটা হচ্ছে আপনার প্রাসঙ্গিক বিষয়। প্রাসঙ্গিক বিষয় কি? প্রাসঙ্গিক বিষয় হলো যে অনুপের কাছে যে 50,000 টাকা আমি পাবো, এই 50,000 টাকা পাওয়ার মারফত অনুপের সাথে আমার সম্পর্ক কি ছিল, তার সাথে কি আমার উঠা বসা ছিল কিনা, একসাথে ব্যবসা বাণিজ্য করতাম কিনা, একসাথে পড়তাম কিনা, বা এই এই বিষয়গুলো, এই বিষয়গুলো প্রাসঙ্গিক, এটা বলে কি প্রাসঙ্গিক বিষয়। অথবা চুরি, চুরি অমুক অমুকের বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছে, তারা কি আগে থেকে চুরি করে কিনা, আগেও চুরির অভিযোগ আছে কিনা, অথবা চুরি করার আগে তাদেরকে কি গোয়াল ঘরের আশেপাশে দেখা গেছে কিনা, সিসিটিভি ফুটেজে দেখা গেল যে তারা গোয়াল ঘরের আশপাশ দিয়ে ঘুরতেছে। এগুলো হচ্ছে কি প্রাসঙ্গিক বিষয়, মানে বিচার্য বিষয়ে প্রমাণের জন্য যা যা দরকার সেটা বলে কি প্রাসঙ্গিক বিষয়। তাহলে কোন মামলায় কয়টা বিষয় সাক্ষ্য দেওয়া যায়? দুইটা বিষয়, একটা হলো বিচার্য বিষয়, একটা হচ্ছে কি প্রাসঙ্গিক বিষয়। এখন আমাদের প্রশ্নে আরেকটা জানতে চাইছে যে সকল প্রাসঙ্গিক বিষয় হলেই কি আদালত গ্রহণ করবে কিনা। অনেক বিষয় ওই মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক কিন্তু সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে নাও পারে। অ্যাডমিসিবিলিটি অফ এভিডেন্স এই সম্পর্কে আলোচনা করতে সাক্ষ্য আইনের 136 ধারায় বলছে যে কোন কোন সাক্ষ্য গ্রহণ, কোন সাক্ষ্য গ্রহণযোগ্য হবে কি হবে না এটা নির্ধারণ করবে আদালত বা বিচারক। সাক্ষ্য আইনের কত ধারায়? কোন মামলার কোন কথা মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে কিন্তু সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে কিনা এটা নির্ধারণ করবে কে? আদালত। যেরকম ধরেন মক্কেলের সাথে আইনজীবীর যে কথোপকথন, মক্কেল এসে বললো যে আমি অমুকরে আসলেই হত্যা করছি, আমি আসলেই হত্যাকারী, আপনি আমার আইনজীবী, আমারে বাঁচান। তাহলে আইনজীবীর কাছে কিন্তু সে কি স্বীকার করলো, কিন্তু আইনজীবীর সাথে এই যে যে স্বীকার,
আইনজীবী যদি এটা প্রকাশও করে, এটা সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে না। আমাদের এই আইনজীবীর সাথে মক্কেলের যোগাযোগের সুরক্ষা দেওয়া হয়েছে সাক্ষ্য আইন 126 ধারায়, 126 ধারায়। তাহলে এই যে সে স্বীকার করলো, এটা কিন্তু ওই হত্যা মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক, বাট এটা সাক্ষ্য হিসেবে কি গ্রহণযোগ্য হবে না। তার মানে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হলেই কি সেটা গ্রহণযোগ্য না। ধরেন কোন ব্যক্তি একটা অপরাধ করছে, সরকারি অফিসে ধরেন অপরাধজনক সরকারি অফিসের টাকা পয়সা আত্মসাৎ করছে। তো এই টাকা পয়সা আত্মসাৎ রিলেটেড বিভিন্ন কথা তার ওয়াইফের সাথে প্রায় আহ, আপনার মোবাইলে কথোপকথন হতো, ফেসবুকে চ্যাটিং হইতো, বা চিঠির মাধ্যমে আদান প্রদান হতো। এখন ওই মামলায় তার ওয়াইফের সাথে কি কি কথা বলেছে, এটা যদিও প্রাসঙ্গিক, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যোগাযোগ এটা প্রকাশ করা যাবে না, সাক্ষ্য আইনের 122 ধারায় সুরক্ষা দেওয়া হয়েছে। তার মানে এটা প্রাসঙ্গিক হলেও এটা কি গ্রহণযোগ্য হবে না। তার মানে বোঝা গেল কোনো বিষয় প্রাসঙ্গিক হতেই পারে, কিন্তু প্রাসঙ্গিক হলেই যে গ্রহণযোগ্য হবে বিষয়টা কিন্তু তা না। গ্রহণযোগ্য হবে কি হবে না এটা নির্ধারণ করবে কে বলেন? আদালত। তাহলে এই যে আমরা এবার এবার যদি দেখেন, আমরা একটু প্রশ্নটা এবার একটু দেখি। যে 2 এর ক নম্বর প্রশ্নটা দেখেন, সাক্ষ্য শুধু বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ের জন্য দেওয়া হয়, ব্যাখ্যা করুন। মানে আমার আলোচনা করতে হবে কয় দ্বারা? 5 দ্বারা। আর বিষয়ের প্রাসঙ্গিকতা বলতে আপনি কি বুঝুন? এই জায়গায় আমি আলোচনা করবো ওই 100 কত দ্বারা, 36 দ্বারা। এবং সাথে এই যে আইনজীবীর উদাহরণ দিব বা স্বামী স্ত্রীর যোগাযোগের কি উদাহরণ দিব। দেখেন, বিচার্য বিষয় বলতে কি বুঝেন? আদালতে কোন কোন বিষয় সাক্ষ্য দেওয়া যেতে পারে উদাহরণ সহ আলোচনা করুন। এটার উত্তর ওই কয়ের উত্তরও যা, ক্ষয়ের উত্তরও কি তাই। আমি শুধু বিচার্য বিষয়ই বলবো না, আমি সাথে প্রাসঙ্গিক বিষয়টাও আলোচনা করে দিব। তারপরে দেখেন গোয়া, দেখেন সকল গ্রাহ্য সাক্ষ্যই প্রাসঙ্গিক। মানে যে আদালত সকল সাক্ষ্যই গ্রাহ্য সাক্ষ্য, যেগুলো গ্রহণ করা যাবে প্রাসঙ্গিক হতে পারে, কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্যই গ্রহণীয় নয়। এটার উত্তরও ওই খতে যা পড়ছি তাই। বাট একটা জিনিস, আমি যখন এই প্রশ্নটার উত্তর লিখবো, যে প্রশ্নে যা চাইছে সেই আঙ্গিকে উত্তর লিখবো, কিন্তু উত্তর কিন্তু এক। আচ্ছা, হ্যাঁ। তো ব্যাখ্যা করুন। আমরা সরাসরি এই ক খ গ এই তিনটার উত্তরে চলে আসি। দেখেন, ক খ গ বা ভূমিকা। অপরাধীকে শাস্তি প্রদানের জন্য ফৌজদারি মামলা দায়ের করা হয়ে থাকে। অপরদিকে অধিকার প্রতিষ্ঠা বা প্রতিকার আদায়ের জন্য দেওয়ানি মামলা দায়ের করা হয়ে থাকে। আমরা জানি যে ফৌজদারি দেওয়ানি মামলার উদ্দেশ্য হলো অধিকার বা প্রতিকার পাওয়া, আর ফৌজদারি মামলার উদ্দেশ্য কি? শাস্তি দেওয়া। কোন মামলা সেটা দেওয়ানি বা ফৌজদারি যাই হোক না কেন, তা দায়েরের সাথে সাথে তা প্রমাণিত হয়ে যায় না। দায়ের করার সাথে সাথে কি প্রমাণিত হয়ে যায় না, বরং মামলা দায়েরের পর তার সাক্ষ্য দিয়ে কি করতে হয়? প্রমাণ করতে হয়। দেখেন, মামলা দায়ের পর সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হয়। কোন মামলায় কোন কোন বিষয়ে সাক্ষ্য প্রদান করা যাবে তা আইনে নির্ধারিত রয়েছে। কোন মামলায় যে সকল বিষয়ে সাক্ষ্য প্রদান করা যাবে তা সাক্ষ্য আইনের 1872-এর কত ধারায় আলোচনা করা হয়েছে বলেন? 5 ধারায়। এবার আমরা টাইটেল দিলাম যে যে সকল বিষয়ে সাক্ষ্য প্রদান করা যাবে। সাক্ষ্য আইনের 5 ধারা অনুযায়ী 2টি বিষয়ে সাক্ষ্য প্রদান করা যায়, যথা বিচার্য বিষয় সম্পর্কে ফ্যাক্টিং ইস্যু, 2 নাম্বার দেখেন প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে রেলিভেন্ট ফ্যাক্ট। অর্থাৎ সাক্ষ্য আইনের 5 ধারার অধীন বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য প্রদান করা যায়। আমরা 1 নম্বরে চলে আসি, বিচার্য বিষয়। 1 নম্বরে চলে আসি, দেখেন বিচার্য বিষয় বা ফ্যাক্টিং ইস্যু। সাক্ষ্য আইনের 3 ধারায় বিচার্য বিষয়কে সংজ্ঞায়িত করা হয়েছে। যেহেতু আমরা জানি সাক্ষ্য আইনের সকল সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়? 3 ধারায়। মামলার বিচার্য বিষয় হলো এমন একটি বিষয় যা দেওয়ানি মকদ্দমার আন্ডারলাইন করে প্লিডিংস এক পক্ষ দাবি করে, অপর পক্ষ তা প্লিডিংস মনে আছে অনুপ? প্লিডিংস কারে বলে? আরজি বা লিখিত জবাব। আরজি বা লিখিত জবাব। তাহলে প্লিডিংসে এক পক্ষ যেটা দাবি করে, অপর পক্ষ যেটা অস্বীকার, সরি মানে হ্যাঁ, প্লিডিংসে এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটাকে অস্বীকার করে, সেটার উপর দেওয়ানি মামলায় বিচার্য বিষয় গঠিত হয়। আর প্লিডিংস বলতে বোঝায় আরজি অথবা লিখিত জবাব, এবং যা প্রমাণ করতে পারলে মকদ্দমার পক্ষগণের অধিকার এবং দায় নির্ধারণ করে দেওয়া যায়। ফৌজদারি মামলার বিচার্য বিষয় হলো এমন একটি বিষয় এক পক্ষ অভিযোগ করে এবং অন্য পক্ষ দোষী নয় বলে উক্ত অভিযোগ কি করে? অস্বীকার করে, এবং যেটা প্রমাণ করতে পারলে আদালত সিদ্ধান্ত গ্রহণ করে কি দিতে পারে? রায় দিতে পারে। ধন্যবাদ। আমরা এখানে একটা উদাহরণ দিই, দেখেন। হত্যা করার অভিপ্রায়ে মুগুর দিয়ে আঘাত করে বাবুকে হত্যা করার অপরাধে আলামিন অভিযুক্ত হয়। এ জায়গায় আসামি হচ্ছে কে? আলামিন। কারে হত্যা করছে? বাবুরে। উপরের ঘটনাটিতে নিম্নলিখিত বিচার্য বিষয়, নিম্নলিখিত বিষয়গুলো বিচার্য বিষয় হতে পারে কি কি?
আলামিন বাবুকে মুগুর দিয়ে আঘাত করেছে কিনা, আলামিন কর্তৃক এমন আঘাতের ফলে বাবুর মৃত্যু হয়েছে কিনা, বাবুর মৃত্যু ঘটানোর অভিপ্রায় আলামিনের ছিল কিনা। এগুলা সব হবে কি বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক, মানে আপনার চার্জ গঠন হবে এগুলোর উপর ভিত্তি করে। এটা এই যে উদাহরণটা দিলাম এটা হলো কোন মামলার উদাহরণ দিলাম, ফৌজদারি মামলা। আপনার যদি প্রশ্নের মার্ক একটু বেশি হয় আপনি উদাহরণ একটা ফৌজদারি মামলার উদাহরণের সাথে সাথে একটা কি দেওয়ানি মামলার উদাহরণ দিয়ে দিবেন, বলবেন যে অমুক অমুকের কাছে এত টাকা পেতো, অমুক তারিখে বলে যে সে আর টাকা দিবে না, পরবর্তী সে অর্থ আদায়ের মামলা দায়ের করে। তাহলে এই অর্থ আদায়ের মামলার বিচার্য বিষয় গঠন হবে কি, যে অমুক কি অমুকের কাছে এত টাকা পাবে কিনা, এর উপর ভিত্তি করে বিচার্য বিষয় গঠন হবে। আশা করি বিচার্য বিষয় বুঝতে পারছেন। আচ্ছা, আমরা প্রাসঙ্গিক বিষয়টা একটু পড়ে ফেলি, দেখেন 2 মিনিটে হয়ে যাবে ইনশাল্লাহ। প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে রিলিভেন্ট ফ্যাক্ট, সাক্ষ্য আইনে বর্ণিত কোনো উপায়ে কোনো একটি বিষয় যখন অন্য বিষয়ের সাথে আন্ডারলাইন করেন সম্পর্কিত হয় তখন উক্ত অন্য বিষয়টিকে প্রাসঙ্গিক বিষয় বলে। একটা বিষয় যখন আর একটা বিষয়ের সাথে কি হয় সম্পর্কিত হয় তখন ওই অন্য বিষয়টিকে বলে প্রাসঙ্গিক বিষয় বা রিলেভেন্ট ফ্যাক্ট। অপরদিকে বিচার্য বিষয় প্রমাণের জন্য যে সকল বিষয় প্রয়োজন হয়, বিচার্য বিষয় প্রমাণের জন্য যে সকল বিষয় প্রয়োজন হয় তাদেরকেও কি বলে প্রাসঙ্গিক বিষয় বলে। সাক্ষ্য আইনের 5 থেকে 55 ধারা পর্যন্ত প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে আন্ডারলাইন করেন, 5 থেকে কত ধারা 55 ধারা পর্যন্ত প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে বা বিষয়ের প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। উদাহরণ দেখেন, বাবু আলামিনকে ছুরি দিয়ে গুরুতর জখম করে। বাবু আলামিনকে ছুরি দিয়ে আঘাত করার পূর্বে এবং পরে যে সকল কথা বা কাজ হয়েছে তা গুরুতর জখম অপরাধের সাথে কি প্রাসঙ্গিক। এই জায়গায় মূল বিচার্য বিষয় হলো অমুক অমুককে ছুরি দিয়ে আঘাত করেছে কিনা, আর আঘাতের পরে বা পূর্বে, পরে বা পূর্বে যত ঘটনা হয়েছে সব কি প্রাসঙ্গিক বিষয়। সুতরাং এই সকল বিষয়ে প্রাসঙ্গিক বিষয় হিসেবে আদালতে উপস্থাপন, এই সকল বিষয়ে প্রাসঙ্গিক বিষয় হিসেবে আদালতে উপস্থাপন বা উত্থাপন করা যাবে। তবে প্রাসঙ্গিক বিষয়ে আদালতে উত্থাপন করা গেলেও সকল প্রাসঙ্গিক বিষয় আদালত কর্তৃক গ্রহণীয় নয়। আদালতের নিকট দাখিলকৃত প্রাসঙ্গিক বিষয় ততক্ষণ পর্যন্ত গ্রহণীয় হয় যতক্ষণ পর্যন্ত তা সাক্ষ্য আইনের আন্ডারলাইন করেন 5 থেকে 55 দ্বারা উল্লেখিত নীতি অনুসারে আইনগতভাবে প্রাসঙ্গিক না হয়, ততক্ষণ পর্যন্ত গ্রহণীয় নয় আর কি, সরি, ততক্ষণ পর্যন্ত গ্রহণীয় নয় যতক্ষণ পর্যন্ত 5 থেকে 55 ধারার বিধান অনুসরণ না করে। মানে কোনো বিষয়ে আপনি আহ গ্রহণযোগ্য করতে হলে এটা প্রাসঙ্গিক হতে হবে 5 থেকে 55 ধারার বিধান অনুসারে। অর্থাৎ কোনো বিষয় প্রাসঙ্গিক হতে পারে কিন্তু প্রাসঙ্গিক হওয়ার পরেও আদালত কোনো বিষয় প্রত্যাখ্যান করতে পারে। যেমন আইন উপদেষ্টার সাথে গোপন যোগাযোগ বা বিবাহ বলবৎ থাকা অবস্থায় স্বামী বা স্ত্রীর মধ্যকার যোগাযোগ কি প্রাসঙ্গিক বিষয়, কিন্তু সাক্ষ্য আইনের 126 ও 122 ধারা অনুসারে সাক্ষ্য হিসেবে গ্রহণীয় না, বরং এই কারণে এগুলো আইনত আদালত কর্তৃক কি গ্রহণযোগ্য নয়। তাহলে আপনি কিন্তু বুঝতে পারলে এটা নিজের মতো করেই লেখা যায়, মুখস্থ করার কোনোই দরকার নাই। তারপরে দেখেন অপরদিকে সাক্ষ্য আইনের 136 ধারা অনুসারে আদালত কোন সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে। কত ধারা নির্ধারণ করবে? 136 ধারা, অ্যাডমিসিবিলিটি অফ এভিডেন্স। অর্থাৎ কোন সাক্ষ্য প্রাসঙ্গিক হলেও উক্ত সাক্ষ্য গ্রহণ করা আদালতের বিবেচনার উপর নির্ভর করে। যেমন হারিয়ে যাওয়া দলিল মাধ্যমিক সাক্ষ্য বা ফটোকপি দ্বারা প্রমাণ করা যায়, কিন্তু কোন পক্ষ ফটোকপি উপস্থাপন করলেই তা আদালতে গ্রহণ করতে বাধ্য নাই। আপনি ফটোকপি আনলেন, এটা গ্রহণ করতে কি আদালত বাধ্য নয় যতক্ষণ পর্যন্ত দলিলের ফটোকপি উত্থাপনকারী পক্ষ প্রমাণ করতে পারে যে যে দলিলটি আসলেই হারিয়ে গেছে। তার আপনি ফটোকপি যদি আদালত অ্যাকসেপ্ট করে তাহলে তার আগে আপনার প্রমাণ করতে হবে যে দলিলটা আসলেই কি হারিয়ে গেছে। সুতরাং আলোচনার পরিশেষে বলা যায় যে সকল গ্রাহ্য সাক্ষ্যই প্রাসঙ্গিক কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্যই কি গ্রহণীয় নয়। এই ক খ গ এই তিনটার উত্তরে একই, এটুকু লিখলেই হবে। নামাজের বিরতি, নামাজ শেষে আবার আমরা শুরু করব। আচ্ছা, আমরা 2 এর ক খ গ এটা পড়লাম। ঘ নাম্বার প্রশ্নটা দেখেন, তখন অভিপ্রায় বা উদ্দেশ্য পূর্ববর্তী পরবর্তী আচরণ বা প্রস্তুতি সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে আলোচনা করুন। একবার জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে কখন অভিপ্রায় বা উদ্দেশ্য পূর্ববর্তী ও পরবর্তী আচরণ সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে। তো আমরা একটু উত্তরে চলে যাই সরাসরি, দেখেন উত্তরটা পড়া শুরু করি।
সাক্ষ্য আইন 1872-এর 6 ধারায় রেস গেস্টি নীতিটি কি সেটা উল্লেখ করা হয়েছে। সাক্ষ্য আইন 1872-এর 6 ধারায় রেস গেস্টি হচ্ছে সংগঠিত ব্যাপার নীতি। সংগঠিত ব্যাপার নীতি গতদিনই আমরা আলোচনা করেছিলাম, যে সকল ঘটনা একই কার্যের অংশ তাদেরকেই বলি কি, রেস গেস্টি। ওই যে মূল ঘটনা ঘটছে এক জায়গায়, এর সাথে সাথে বিভিন্ন সময় অন্য একই সময় হতে পারে, বিভিন্ন সময় হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে, অনেকগুলো ঘটনা ঘটছে, এই সকল ঘটনা কি একই কার্যের অংশ হিসেবে প্রাসঙ্গিক রেস গেস্টি নীতিতে, একেই বলে সংগঠিত ব্যাপার নীতি। তো 6 ধারায় রেস গেস্টি নীতিটি ব্যাখ্যা করলেও মানে নীতিটি উল্লেখ করা হলেও এটাকে ব্যাখ্যা করা হয়েছে 7, 8, 9 এবং 14 ধারায়। দেখেন ব্যাখ্যা করা হয়েছে কত ধারায়, 7, 8, 9 এবং কত 14 ধারায়। তারপরে দেখেন, মানে যদিও ওই নীতিটা ব্যাখ্যা করছে কত ধারায়, 6 ধারায়, কিন্তু মানে উল্লেখ করছে 6 ধারায়, কিন্তু এটাকে ব্যাখ্যা করা হয়েছে 7, 8, 9 ও 14 ধারায়। সংগঠিত ব্যাপার বা রেস গেস্টি সেই সকল বিষয়কে বোঝায় যেগুলো একই কাজের অংশ গঠন করে, যেগুলা কি একই কাজের অংশ হিসেবে গঠন করে। তো দেখেন, যেমন করিম খায়রুলকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। করিম খায়রুলকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করেছে, এটা হলো বিচার্য বিষয়। এখানে গুরুতর জখম হলো প্রধান কার্য, এবং ঘটনার আগে বা পরে করিম ও খায়রুল বা যে সকল ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত ছিল তারা যে কথা বলেছে, যা করেছে, সেগুলো একই ঘটনার অংশ, সেগুলো 6 ধারায় প্রাসঙ্গিক। এগুলারে বলে রেস গেস্টি নীতি। বাট এটারে ব্যাখ্যা করা হয়েছে কত কত ধারায়, 7, 8, 9 আর কত 14। এখন আমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে যে অভিপ্রায় প্রস্তুতির পূর্ববর্তী বা পরবর্তী আচরণ কখন প্রাসঙ্গিক। এটা অ্যাকচুয়ালি 8 ধারার প্রশ্ন। 8 ধারায় বলা হয়েছে যে কখন অপরাধের ক্ষেত্রে অভিপ্রায় বা প্রস্তুতির পূর্ববর্তী বা পরবর্তী আচরণ এগুলো প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারায়, 8 ধারায়। অভিপ্রায় কিরকম, অভিপ্রায় হচ্ছে যে আপনি একজনকে হত্যা করতে চান, দীর্ঘদিন যাবৎ মনের মধ্যে ক্ষোভ পুষে রেখেছেন, তাহলে হত্যা করে হত্যাকাণ্ডটা সংগঠিত যদি করে ফেলেন, তাহলে আপনার দীর্ঘদিন যে অভিপ্রায় ছিল এই অভিপ্রায়টা প্রাসঙ্গিক সাক্ষ্য কত দাঁড়ায়, 8 দাঁড়ায়। প্রস্তুতি, প্রস্তুতি প্রস্তুতিও প্রাসঙ্গিক। প্রস্তুতি কেমনে, আপনি কাউরে হত্যা, একজন ব্যক্তিকে বিষ দিয়ে মারা হয়েছে, তো যে অভিযুক্ত, যে আসামি যার বিরুদ্ধে মামলাটা হয়েছে, তদন্তে জানা গেল যে সে অমুক দোকান থেকে এই বিষ সে ক্রয় করছে, অমুক দোকান থেকে এই বিষ ক্রয় করছে, তার মানে যে বিষে মৃত্যু হয়েছে আর সে যে বিষ ক্রয় করছে এই দুই বিষের কি আছে, মিল আছে। তাহলে এই যে সে বিষ ক্রয় করেছে এটা হলো প্রস্তুতি, অপরাধের কি প্রস্তুতি। এটা প্রাসঙ্গিক কত দাঁড়ায়, ওই 8 দাঁড়ায়। বুঝতে পারছেন? তাহলে অভিপ্রায় প্রাসঙ্গিক 8 দাঁড়ায়, প্রস্তুতিও প্রাসঙ্গিক কত দাঁড়ায়, 8 দাঁড়ায়। পূর্ববর্তী বা পরবর্তী আচরণ, পূর্ববর্তী বা পরবর্তী আচরণ কোনটা, পূর্ববর্তী আচরণ অনেকটা প্রস্তুতির মতো, যে আমি ঘটনার আগে এই ঘটনা, মূল অপরাধের আগে যা যা করছি সেটা হলো পূর্ববর্তী। আর পরবর্তী আচরণ কি, ধরেন পরবর্তী আচরণ হলো যে সরকার পতন হওয়ার সাথে সাথেই সবাই দেশ ছাড়া, তার মানে তারা আসলেই কি অপরাধ করেছে, এটা হলো পরবর্তী আচরণ। এটা প্রাসঙ্গিক কত ধারায়, 8 ধারায়। এটাই মানে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, আসামি হয়েছে একজন, দেখা গেল যে আসামি হওয়ার যেদিন, যেদিন হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে তার সেই দিনও সে বাসায় ছিল, তার পরের দিন থেকে সে আর বাড়িতে নাই, নিরুদ্দেশ। তাহলে এই যে সে বাড়িতে নাই, পলাতক, এটা প্রাসঙ্গিক কত দাঁড়ায়, তার মানে বোঝা যাচ্ছে যে আসলেই অপরাধের সাথে তার কি আছে, সম্পৃক্ততা আছে। তো এই কারণে বলতেছে যে অভিপ্রায়, প্রস্তুতি, পূর্ববর্তী বা পরবর্তী আচরণ এগুলা প্রাসঙ্গিক কত দাঁড়ায়, 8 দাঁড়ায়। আচ্ছা, এছাড়া আমাদের 7 ধারা এখানে আসবে না। 7 ধারায় আছে হলো যে উপলক্ষ কারণ পরিণাম, উপলক্ষ কারণ পরিণাম। 8 ধারায় অভিপ্রায়, প্রস্তুতি, পূর্ববর্তী বা পরবর্তী আচরণ। 9 ধারায় আছে টিআইপি, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, এগুলা। তো এগুলা 7, 9 আমাদের লাগতেছে না, এখানে প্রশ্ন আসছে 8 ধারা। দেখেন সাক্ষ্য আইনের 8 ধারায় অভিপ্রায়, প্রস্তুতি এবং পূর্ববর্তী বা পরবর্তী আচরণ মামলায় প্রাসঙ্গিক করা হয়েছে। 8 ধারায় বিধান করা হয়েছে কোন বিষয় প্রাসঙ্গিক হবে যা কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক ঘটনা সংগঠনের, আন্ডারলাইন করেন, অভিপ্রায় প্রকাশ করে, অভিপ্রায় প্রকাশ করে বা কি করে, সৃষ্টি করে। 2 নাম্বার, কোন প্রস্তুতি প্রকাশ করে।
3 নাম্বার, মকদ্দমার কোন পক্ষের পূর্ববর্তী বা পরবর্তী আচরণ প্রকাশ করে যা মকদ্দমার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়কে প্রভাবিত করে বা প্রভাবিত হয়। আমরা এই তিনটা যে বিষয়, এই তিনটা বিষয়ে একটু ব্যাখ্যা করে লিখতে হবে। প্রথমে আমরা চলে আসি, দেখেন অভিপ্রায়। অভিপ্রায় অভিপ্রায় হলো এমন কিছু যেটা কোনো মানুষকে কোনো কার্য করতে প্ররোচিত করে। প্রত্যেক অপরাধমূলক কার্যের জন্য অবশ্যই অভিপ্রায় থাকতে হবে। আমরা দণ্ডবিধিতে পড়েছি যে অপরাধ হতে হলে দুইটা উপাদান অবশ্যই থাকতে হবে, একটা হলো অভিপ্রায় বা মেনসিয়ার, একটা হলো একটা সিয়াস বা দোষাবহ কার্য। এর কোনো একটা যদি অনুপস্থিত থাকে তাহলে সেটারে কি বলা যাবে না, অপরাধ বলা যাবে না। তাইলে অপরাধমূলক কাজের ক্ষেত্রে অবশ্যই কি আছে, অভিপ্রায় আছে। অভিপ্রায় ব্যতীত কোনো কার্য হতে পারে না, যদিও এটা সহজে আবিষ্কার করা যায় না। এটা আবিষ্কার করা খুব কষ্টসাধ্য, কারণ অভিপ্রায় তার মনের মধ্যে ছিল কি ছিল না, এটা তো আর তার মনের ভিতর তো আর আমরা ঢুকি নাই। বাট এটা তার কর্মকাণ্ড দিয়ে বোঝা যায় যে আসলে তার অভিপ্রায় ছিল কিনা। যে সকল ঘটনা কোনো কার্য সংগঠনের অভিপ্রায় প্রকাশ করে সেই সকল ঘটনা 8 ধারায় প্রাসঙ্গিক হবে। যেমন দেখেন, হত্যার পূর্বে মামলার পক্ষগণের মধ্যে পূর্ব শত্রুতা ছিল, আগেই অনেক আগে থেকে দুইজনের মধ্যে গ্যাঞ্জাম, পরবর্তীতে দেখা গেল 2 মাস পরে সে মারা গেছে। তার মানে এই জায়গায় কি আছে, অভিপ্রায় ছিল। এই যে ধরেন সেনাবাহিনী বা যারা এই যে আসামিদের যাদেরকে ধরতেছে, ধরার পরে দেখা গেল যে জেলখানায় মারা গেছে, জেলখানায় কি মারা গেছে, তাহলে এই জায়গায় বোঝা যেতে পারে যে সে এই জায়গায় তার কি ছিল, অভিপ্রায় ছিল। তারপরে দেখেন, এমন পূর্ব শত্রুতা অপরাধ সংগঠনের অভিপ্রায় প্রমাণে কি হবে, প্রাসঙ্গিক হবে। আচ্ছা, আমরা প্রস্তুতিতে চলে আসি। প্রস্তুতি প্রস্তুতি হচ্ছে, প্রস্তুতি অর্থ হলো কোন কার্য বা অপরাধ করার জন্য প্রয়োজনীয় উপায় সমূহের আয়োজন করা। মানে কি, কোন বিষয় বা কোনো বিচার্য বিষয়, যা কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক ঘটনা সংগঠনের কোনো প্রস্তুতি প্রকাশ করে, সেই বিষয় 8 ধারায় প্রাসঙ্গিক। যেমন খুন করার উদ্দেশ্যে ছুরি ক্রয় করা, খুন করার উদ্দেশ্যে কি, ছুরি ক্রয় করা। বিষ প্রয়োগ করে হত্যার জন্য বিষ ক্রয় করা, ওই যে কথা বললাম যে বিষ ক্রয় করতে, ইত্যাদি প্রস্তুতি হিসেবে কি হবে বলেন, গণ্য হবে। ডাকাতি করার জন্য 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ প্রস্তুতি হিসেবে কি হবে, প্রাসঙ্গিক হবে। আমরা আচরণে চলে আসি। আচরণ, কোন আচরণ, পূর্ববর্তী বা পরবর্তী। সাক্ষ্য আইনের 8 ধারায় কতিপয় প্রেক্ষাপটে নিম্নলিখিত ব্যক্তির আচরণকে প্রাসঙ্গিক করা হয়েছে, যথা কোন মামলা বা কার্যধারার কোন পক্ষ বা পক্ষের প্রতিনিধিদের আচরণ। যেমন কোন ব্যক্তি যার বিরুদ্ধে কোনো অপরাধ উক্ত কার্যধারার অংশ, অর্থাৎ ফৌজদারি মামলার অভিযুক্ত ব্যক্তির আচরণ, এমনকি ফৌজদারি মামলার অপরাধের ভিকটিমের আচরণও প্রাসঙ্গিক হবে। সাক্ষ্য আইনের 8 ধারা অনুসারে কোন বিষয় যা মকদ্দমার কোন পক্ষের পূর্ববর্তী বা পরবর্তী আচরণ প্রকাশ করে এবং যা মকদ্দমা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়কে প্রভাবিত করে বা প্রভাবিত হয়, অনুরূপ আচরণ 8 ধারায় প্রাসঙ্গিক। যেমন দেখেন, জীবনধারায় পরিবর্তন, অর্থাৎ অপরাধ সংগঠনের পূর্বে গরিব ছিল, অপরাধ সংগঠনের পূর্বে কি ছিল, গরিব ছিল, কিন্তু অপরাধ সংগঠনের পর সে ধনাঢ্য জীবন যাপন করে। আমাদের ওই ছেলেটার নাম যেন কি, আরাফ খান নাকি, দুবাই থেকে থাকে, তার গোপালগঞ্জ বাড়ি, কোটালীপাড়া বোধহয়। আরাফ খান তো খুব সাধারণ পরিবারের ছেলে, কিন্তু সে এখন খুব ধনাঢ্য হয়ে গেছে দুবাই গিয়ে। তাহলে স্বর্ণের ব্যবসায়ী, হ্যাঁ, ওই যে সাকিব আল হাসানের নাই, হিরো আলমের নাই। তো তো আরাফ খান পুলিশ মেরে গেছে জায়গা থেকে, পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত। তো ধরে নেওয়া হবে এই যে সে এখন যে হত্যাকাণ্ডের পরে সে বিদেশ গিয়ে যে মানে এখন যে বড়লোক হয়ে গেছে, সে ধনী হয়েছে, তাহলে এটা প্রাসঙ্গিক ওই হত্যা মামলার ক্ষেত্রে। সাক্ষ্য আইনের কত ধারায়, সাক্ষ্য আইনের 8 ধারায়। তারপরে দেখেন, অপহরণ, দস্যুতা এবং খুনের মামলায় অভিযুক্ত তার পরিচয় গোপন করেছিল, দেশ ত্যাগ করার চেষ্টা করেছিল, যারা এই যে দেশ ত্যাগ করতে গিয়ে ধরা খাইছে। তারপরে এমন কোন সাক্ষ্য সৃষ্টি করেছিল যা প্রমাণ করে যে সে অন্যত্র ছিল, বা সাক্ষীদের মিথ্যা সাক্ষ্য দিতে প্রবৃত্ত করে, ইত্যাদি অভিযুক্ত ব্যক্তির অপরাধ সংগঠনের পরবর্তী আচরণ হিসেবে কি বলেন, সাক্ষ্যে প্রাসঙ্গিক। লেখেন হিসাবে সাক্ষ্যে প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক কথাটা বাদ পড়ছে।
তাহলে যদি আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে অভিপ্রায় প্রস্তুতি পূর্ববর্তী বা পরবর্তী আচরণ প্রাসঙ্গিক সাক্ষ্য আইন অনুসারে ব্যাখ্যা করুন, তাহলে প্রথমে আপনাকে একটু সংগঠিত ব্যাপার নীতি বা রেজগিস্ট্রি নীতিটি ব্যাখ্যা করতে হবে। তারপরে আমি সরাসরি চলে যাবো কত ধারায়, 8 ধারায়। আমরা 1 নাম্বার প্রশ্ন করছি, 2 নাম্বার প্রশ্ন করছি, এরপর চলে যাবো 5 নাম্বার, 3 4 পরে করবো, সিরিয়ালে পরে আসবে। 5 নাম্বার প্রশ্ন দেখবো, দেখেন স্বীকারোক্তি কি। আচ্ছা, স্বীকারোক্তি থাকলেও পড়বো না, আগে সবার প্রথমে পড়বো 1 নাম্বার প্রশ্নটা, দেখেন স্বীকৃতির সংজ্ঞা দিন। স্বীকৃতির আগে 1 নাম্বারটা পড়বো, তারপরে কথায় আসবো। স্বীকৃতির সংজ্ঞা দিন। কতিপয় ব্যক্তি কর্তৃক প্রদত্ত বিবৃতি যে সকল শর্তে ও পরিস্থিতিতে স্বীকৃতি হতে পারে তা আলোচনা করুন। সরাসরি উময়ের উত্তরে চলে আসি। আছেন? স্বীকৃতি, স্বীকৃতি আসলে কাকে বলে? স্বীকৃতি আমাদের 5 ধারা আমরা মাত্র পড়ে এসেছি। 5 ধারা অনুসারে আমরা জানি যে কোনো মামলায় হোক, সেটা দেওয়ানি মামলা বা ফৌজদারি মামলায়, কয়টা বিষয় সাক্ষ্য দেওয়া যায়? 2টা। একটা হলো বিচার্য বিষয়, একটা কি প্রাসঙ্গিক বিষয়। তো স্বীকৃতি বলতেছে যে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে মৌখিক লিখিত বিবৃতি, মৌখিক বিবৃতি বা লিখিত বিবৃতি বা ডিজিটাল রেকর্ডকে স্বীকৃতি বলে। মানে আপনি যদি বিচার্য বিষয় অমুক অমুককে হত্যা করছে, ধরেন এই জায়গায় কোনো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, অনুপ বললো যে আমি দেখছি অমুক অমুককে হত্যা করছে, এই বিবৃতিটা কি সম্পর্কে? বিচার্য বিষয় সম্পর্কে। অনুপের এই কথাটা কি? স্বীকৃতি। বা অনুপ যদি লিখিত দেয় যে আমি অমুক অমুক দেখছি, আমি সামনে ছিলাম, অমুক অমুককে হত্যা করছে, এটাও বিচার্য বিষয় সম্পর্কে বিবৃতি, এটা কি? স্বীকৃতি। অথবা সে লেখেও নাই, বলেও নাই, কিন্তু বলছে আপনার ডিজিটাল রেকর্ডসে, ক্যামেরায়, ভিডিওর মাধ্যমে, যে আমি অমুক, সেই ইউটিউবে ব্লগ, ধরেন ব্লগ আপলোড করে সে বলতেছে যে আমি আজকে অমুক জায়গায় পড়তে গেছিলাম, অমুক জায়গায় এই অপরাধ সংঘটিত হয়েছে, আমি নিজ চোখে সেটা দেখেছি। তাহলে এটাও এক ধরনের কি স্বীকৃতি। তাহলে সহজ কথা যেটা বলে যে কোনো মামলায় বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে যদি কোনো মৌখিক বিবৃতি দেওয়া হয়, যদি কোনো লিখিত বিবৃতি দেওয়া হয়, যদি কোনো কি ডিজিটাল রেকর্ড দেওয়া হয়, তাহলে সেটারই কি বলে? স্বীকৃতি। আমাদের প্রিলিমিনারি পরীক্ষার জন্য যেটা গুরুত্বপূর্ণ, আগে স্বীকৃতি ছিল 2 প্রকার, একটা হলো মৌখিক আর একটা হচ্ছে লিখিত। এখন স্বীকৃতি 3 প্রকার, মৌখিক, লিখিত আর একটা কি ডিজিটাল রেকর্ড। আচ্ছা, এখন এই স্বীকৃতির সংজ্ঞা দেওয়া হয়েছে সাক্ষ্য আইনের 17 ধারায়। কত ধারায়? 17 ধারা। এই স্বীকৃতি সম্পর্কে আলোচনা করেছে 17 থেকে 31 ধারা। 17 থেকে 31 ধারা। স্বীকৃতির একটা ধরন, স্বীকৃতির একটা ধরন হচ্ছে আপনার স্বীকারোক্তি বা দোষ স্বীকার বা কনফেশন বা অপরাধ স্বীকার। যখন কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করে, প্রথমত সেটা হচ্ছে স্বীকৃতি। কারণ নিজের দোষ নিজে স্বীকার করা তো আপনার বিচার্য বিষয়ের সাথে, বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত না। তাহলে নিজের দোষ নিজে স্বীকার করলে মানে আমি বিচার্য বিষয় রিলেটেড একটা কথা বিবৃতি দিচ্ছি, প্রথমত এটা হচ্ছে স্বীকৃতি। আর যখন কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করে, তখন সেই স্বীকৃতি হয়ে যাবে কি স্বীকারোক্তি বা অপরাধ স্বীকার বা দোষ স্বীকার। এখন অপরাধ স্বীকার এটা যে কোনো ব্যক্তির কাছে হতে পারে, এক এক ব্যক্তির কাছে দিলে এক এক প্রকারের নাম। যদি ম্যাজিস্ট্রেটের কাছে দেয় সেটাকে বলে জুডিশিয়াল কনফেশন। যদি ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে দেয় সেটার বলে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। যদি একবার জুডিশিয়াল কনফেশন দেওয়ার পরে পরে আদালতে গিয়ে সেটা আবার প্রত্যাহার চাইতেছে, যে আমি ভয় পাইয়া বা প্রতিশ্রুতি পাইয়া বা ভয় পেয়ে স্বীকারোক্তিটা দিছিলাম, আমি আগে স্বীকারোক্তি প্রত্যাহার প্রত্যাহার করতে চাই, তখন এটাকে বলে প্রত্যাহারিত স্বীকারোক্তি বা রেট্রাক্টেড কনফেশন। ঠিক আছে? এখন আমাদের সাক্ষ্য আইনের 17 ধারায় স্বীকৃতির সংজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু সাক্ষ্য আইনে স্বীকারোক্তির কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। বাট আমরা জানলাম যে স্বীকৃতি দেওয়ানি মামলায় হতে পারে, স্বীকৃতি কি ফৌজদারি মামলাও হতে পারে, কিন্তু অপরাধ শুধুমাত্র কোন ধরনের মামলায় হয়? ফৌজদারি মামলায়। তাহলে অপরাধ যদি কেউ স্বীকার করে, নিজের দোষ নিজে স্বীকার করলে প্রথমত সেটা হচ্ছে স্বীকৃতি, তারপরে সেটা হচ্ছে কি স্বীকারোক্তি। এই কারণে প্রশ্ন আছে যে সকল স্বীকারোক্তি স্বীকৃতি, কিন্তু সকল স্বীকৃতি স্বীকারোক্তি হয়। তাহলে ইখতিয়ার সাহেব বলেন তো, স্বীকৃতি বা অ্যাডমিশন কাকে বলে? কোন বিষয়? সে কোন ঘটনা সেটা বলেন। এটা ওই মারামারির কোন বিষয়? বিচারিত বিষয় বা প্রাসঙ্গিক বিষয়? কি বললাম?
বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় কোনো বিবৃতি দিলেই সেটা স্বীকৃতি। সেটা মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, বা ডিজিটাল রেকর্ড আকারে হতে পারে। আর স্বীকারোক্তি, নিজেকে ধরে কি অপরাধ স্বীকার করে, নিজের দোষ যদি নিজে স্বীকার করে, তখন সেই স্বীকৃতি হয়ে যাবে কি একটু দেখেন। 1872 সালের সাক্ষ্য আইনের 17 ধারায় স্বীকৃতির সংজ্ঞা প্রদান করা হয়েছে। 17 ধারা অনুসারে কোনো ব্যক্তি কর্তৃক মামলার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে মৌখিক, লিখিত বিবৃতি বা ডিজিটাল রেকর্ডকে কি বলে? স্বীকৃতি বলে। উপাদান দেখেন, তাহলে আমরা স্বীকৃতির উপাদানে চলে আসি। স্বীকৃতি অবশ্যই মৌখিক হতে হবে, লিখিত হতে হবে, অথবা ডিজিটাল রেকর্ড আকারে হতে হবে। তারপরে দেখেন, স্বীকৃতি অবশ্যই বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে হতে হবে। অন্য কোনো বিষয় হলে কিন্তু হবে না। অবশ্যই কি বিষয় সম্পর্কে? বিচার্য বিষয় অথবা প্রাসঙ্গিক বিষয়। তারপরে দেখেন, স্বীকৃতি অবশ্যই সাক্ষ্য আইনের, আন্ডারলাইন করবেন, 18 থেকে 20 ধারায় উল্লিখিত ব্যক্তিগণ কর্তৃক হতে হবে। মানে 18 থেকে 20 ধারা পর্যন্ত যে সকল ব্যক্তিদের উল্লেখ করা হয়েছে, তারাই যদি কোনো বিবৃতি দেয় সেটাই স্বীকৃতি হবে। তারা ছাড়া অন্য কেউ বিবৃতি দিলে কি হবে না? স্বীকৃতি হবে না। স্বীকৃতির সংজ্ঞা বুঝেন নাই কেউ আছেন? আচ্ছা, এবার আমরা পড়বো, পরীক্ষায় প্রশ্ন আসছে যে যে সকল শর্ত পরিস্থিতিতে স্বীকৃতি হতে পারে বা কে স্বীকৃতি প্রদান করতে পারে। এবার যদি বলে যে যে সকল শর্ত পরিস্থিতিতে কোনো বিবৃতি প্রদত্ত হলে তা স্বীকৃতি হিসেবে গণ্য হবে, সে সকল শর্ত বা পরিস্থিতি সাক্ষ্য আইনের, আন্ডারলাইন করবেন, 18 থেকে 20 ধারায় আলোচনা করা হয়েছে। নিম্নে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। প্রথমে আমরা দেখবো ধারা 18। 18 ধারায় বলতেছে যে কে কে স্বীকৃতি প্রদান করতে পারে। 18 ধারা অনুসারে নিম্নলিখিত ব্যক্তি কোনো বিবৃতি দিলে সেটা স্বীকৃতি বলে গণ্য হবে। যদি প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন আসে যে কারা কারা স্বীকৃতি প্রদান করতে পারে, এটা বলা হয়েছে কত ধারায়? 18 ধারায়। কয় শ্রেণীর ব্যক্তি? এই জায়গা দেখেন, 1 2 3 4, কয় শ্রেণী? 4 শ্রেণী। দেখেন, 18 ধারা অনুসারে নিম্নলিখিত ব্যক্তি কোনো বিবৃতি দিলে সেটা কি বলে গণ্য হবে? স্বীকৃতি বলে গণ্য হবে। 1 নাম্বার দেখেন, কোন মামলার যে কোনো পক্ষ, কোন মামলার যে কোনো পক্ষ, যে কোনো পক্ষ মানে হচ্ছে বাদী হতে পারে, বিবাদী হতে পারে। বাদী বিবাদী যেই দেখ না কেন, তারা যদি কোনো বিবৃতি দেয় সেটা কি? স্বীকৃতি। কোন পক্ষের কোন প্রতিনিধি, কোন পক্ষের কোন কি বলেন? প্রতিনিধি। কোন পক্ষের কোন প্রতিনিধি মানে হচ্ছে যে, কোন পক্ষের কোন প্রতিনিধি হচ্ছে যে, সেটা ধরেন বাদীর বৈধ প্রতিনিধি হতে পারে, আবার কি বিবাদীর বৈধ প্রতিনিধিও হতে পারে। বাদীরও বৈধ প্রতিনিধি হতে পারে, বিবাদীরও বৈধ প্রতিনিধি হতে পারে। তারাও যদি কোনো কথা বলে সেটাও কি? স্বীকৃতি। 3 নাম্বার দেখেন, মামলার বিষয়বস্তুতে যাদের আর্থিক বা মালিকানা স্বার্থ আছে। ধরেন সে মামলার বিষয়বস্তুতে যদি যাদের আর্থিক বা মালিকানা স্বার্থ আছে, সে মামলার পক্ষ হোক বা না হোক, সেও যদি কোনো কথা বলে সেটা কি? স্বীকৃতি। তারপরে দেখেন, আপনি আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারায় কি আছে বলেন? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারায় কি আছে মনে আছে? রেসিশন অফ কন্ট্রাক্ট, চুক্তি রদ। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারায় রেসিশন অফ কন্ট্রাক্ট, চুক্তি রদ। মনে আছে? চুক্তি রদের মামলা কে করতে পারে বলেন তো? চুক্তি রদের মামলা চুক্তির মধ্যে আগে যদি স্বার্থ আছে। কি কি? চুক্তি রদের মামলা কে কে করতে পারে বলেন? স্যার চুক্তিতে যাদের স্বার্থ আছে তারা করতে পারে স্যার। স্বার্থ ছাড়া আর কেউ পারে না? মনে আছে? স্বার্থ ছাড়া চুক্তি রদের মামলা পারে কি? পারে স্বার্থ স্যার, ছাড়া পারে স্যার। চুক্তি রদের মামলা যে কেউ করতে পারে। চুক্তি রদের মামলা সে চুক্তির পক্ষ হোক বা না হোক, পক্ষরাও পারে। মানে আপনার উত্তর সঠিক, যে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি সে পক্ষ হওয়ার দরকার নাই, সে ওই চুক্তির পক্ষ হতেও পারে, আবার কি নাও হতে পারে। ধরেন হিন্দু যৌথ পরিবারের ম্যানেজার সম্পত্তি বিক্রি করে ফেলছে, কিন্তু পরিবারের অন্যান্য সদস্যদের মতামত নেই নেই, তো সম্পত্তি বিক্রি করতে ধরেন গ্রামীণ ফোন কোম্পানির কাছে। তাহলে চুক্তির এক পক্ষ হলো ওই যৌথ পরিবারের ম্যানেজার, আর এক পক্ষ হলো কি? গ্রামীণ ফোন কোম্পানি। এখন যারা এই যে পরিবারের অন্যান্য যে সদস্য, তারা তো এই চুক্তি দ্বারা কি বলেন? এই চুক্তি দ্বারা কি সংযুক্ত, ক্ষতিগ্রস্ত। তাহলে তারাও তো এই কি মামলা করতে পারবে। এখন তারা যদি
চুক্তি রদের মামলা করে, তাহলে এই ক্ষেত্রে ওই চুক্তি রদের মামলা করলে ওই সম্পত্তিতে যাদের যাদের স্বার্থ আছে, আর্থিক বা মালিকানা স্বার্থ আছে, তাদের বিবৃতিও কি বলে গণ্য হবে? স্বীকৃতি বলে গণ্য হবে। স্বীকৃতি বলে গণ্য হবে। তারপরে দেখেন আমরা এর পরেরটা দেখেন, মামলার পক্ষগণ যে সমস্ত লোকের নিকট থেকে, আন্ডারলাইন করেন, মামলার পক্ষগণ যে সমস্ত লোকের নিকট থেকে মামলার বিষয়বস্তুতে স্বার্থ লাভ করেছে তাদের বিবৃতি। যদি কোনো ব্যক্তি যে মামলার পক্ষ, সে ওই জমিটা যার কাছ থেকে ক্রয় করেছে, কোনো পরবর্তী কোনো মামলায় ওই কথাগুলো কি তার যার কাছ থেকে কিনলো, সে ধরেন যার কাছ থেকে কিনছে সেই মামলার পক্ষ না হলেও তার বিবৃতি কি হিসেবে গণ্য হবে বলেন? স্বীকৃতি হিসেবে গণ্য হবে। তাহলে মামলার পক্ষগণ যে সমস্ত লোকের নিকট থেকে মামলার বিষয়বস্তুতে স্বার্থ লাভ করেছে তাদের বিবৃতিও কি হিসেবে গণ্য হবে? স্বীকৃতি হিসেবে গণ্য হবে। তাহলে আপনাদের মনে রাখতে হবে, কোন মামলার যে কোনো পক্ষ, কোন পক্ষের কোন কি, কোন পক্ষের কোন প্রতিনিধি, মামলার বিষয়বস্তুতে যাদের আর্থিক ও মালিকানাগত কি আছে, স্বার্থ আছে, মামলার পক্ষগণ যে সমস্ত লোকের নিকট থেকে মামলার বিষয়বস্তুতে স্বার্থ লাভ করেছে তাদের বিবৃতি। আচ্ছা, 18 ধারা বুঝেন নাই কেউ আছেন? 18 ধারা আমরা 17 ধারায় পড়লাম স্বীকৃতির সংজ্ঞা, আর কারা কারা স্বীকৃতি প্রদান করতে পারে এটা পড়লাম কততে? 18 ধারায়। এবার দেখেন 19 ধারা। 19 আর 20 অনেকটা একরকম, একটু মানে মকদ্দমার পক্ষ নয় এমন তৃতীয় কোনো ব্যক্তির বিবৃতি কোন কোন পরিস্থিতিতে স্বীকৃতি হতে পারে। ধরেন উপরে যে চারজনের কথা বলছে, এই চারজন ছাড়াও আর কারা কারা স্বীকৃতি প্রদান করতে পারে, তারা মামলার পক্ষ না কিন্তু তাদের বিবৃতি স্বীকৃতি হিসেবে গণ্য হবে কিনা, এটা বলছে কততে? 19 আর 20 ধারায়। 19 আর 20 ধারায় বলছে যে যে মামলার পক্ষ না, একটা থার্ড পার্টি, তৃতীয় পক্ষ, সে মামলার বাদীও না মামলার বিবাদীও না, তার বিবৃতিও স্বীকৃতি হতে পারে। এটা বলছে কত কত ধারায়? 19 আর 20। 19 আর 20 এর কাহিনী হলো, একটু পড়ি তাহলে বুঝবেন। দেখেন, মকদ্দমার পক্ষ নয় এমন তৃতীয় কোনো ব্যক্তির বিবৃতি কোন 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 পরিস্থিতিতে স্বীকৃতি হতে পারে সেটা 19 ধারায় আলোচনা করা হয়েছে। যেমন, যে ক্ষেত্রে মকদ্দমার কোনো পক্ষের দায় মকদ্দমার অন্য কোনো তৃতীয় ব্যক্তির উপর নির্ভর করে, এটা একটা আন্ডারলাইন পয়েন্ট, মকদ্দমার কোনো পক্ষের দায় তৃতীয় কোনো ব্যক্তির উপর নির্ভর করে, সেই ক্ষেত্রে এমন তৃতীয় ব্যক্তির স্বীকৃতি মকদ্দমার যে পক্ষের দায় নিয়ে প্রশ্ন তার বিরুদ্ধে গ্রহণীয় হবে। আইন হচ্ছে এমন জিনিস যে আপনি মূল ধারা পড়ে যতটুকু না বুঝতে পারবেন, উদাহরণ পড়লে তার চেয়ে আরো বেশি বুঝতে পারবো। দেখেন, এটা উদাহরণটা পড়লে বুঝবেন। বাড়ির মালিক বাবু, মানে একটা বাড়ির মালিক, সেই বাড়ির মালিকের নাম কি? বাবু। তার বাড়ির ভাড়াটিয়াদের থেকে ভাড়া আদায়ের জন্য আলামিনকে দায়িত্ব দেয়। আলামিন ধরেন তার কেয়ারটেকার, আলামিনকে বললো যে আলামিন যাও, তুমি ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া আদায় করে নিয়ে আসো। আলামিন ভাড়াটিয়া নিপুণের নিকট থেকে ভাড়া আদায় করেনি মর্মে বাবু অভিযোগ করে, সরি, আলামিন ভাড়াটিয়া নিপুণের নিকট থেকে ভাড়া আদায় করেনি মর্মে বাবু কি করে? অভিযোগ করে। মানে নিপুণ হচ্ছে ভাড়াটিয়া, আর টাকা আদায় করতে গেছিল কে? আলামিন। বাড়ির মালিক কে? বাবু বলতেছে যে আলামিন সবার কাছ থেকে ভাড়া উঠাইলেও নিপুণের কাছ থেকে কোনো ভাড়া উঠাইলে, কারণ নিপুণদের তদবির করতে উপরের লোক, নায়িকা নিপুণ, যে তুমি ওর কাছ থেকে ভাড়া উঠানো যাবে না। বুঝতে পারছেন? এই কারণে বাবু বলতেছে যে নেতার নির্দেশে ও সবার ভাড়া উঠাইলেও এই নিপুণের ভাড়া উঠাই নাই। আচ্ছা, আলামিন দাবি করে যে নিপুণের নিকট কোনো ভাড়া বকেয়া নাই। আলামিন বলতেছে যে না, আমি নিপুণের কাছ থেকেও ভাড়া উঠাই। এই ক্ষেত্রে ভাড়া আদায়ের জন্য বাবু যদি নিপুণের বিরুদ্ধে মামলা করে, বাবু মামলা করছে ভাড়াটিয়ার বিরুদ্ধে যে আপনি আমার ভাড়া দেন নাই, এই মর্মে, এই মামলার এক পক্ষ হচ্ছে বাবু, আর এক পক্ষ হচ্ছে কে? নিপুণ। কিন্তু আলামিন কিন্তু মামলার কোনো কি পক্ষ না, তৃতীয় পক্ষ, তৃতীয় ব্যক্তি আর কি। তবে তৃতীয় ব্যক্তি হিসেবে আলামিনের বিবৃতি স্বীকৃতি হিসেবে বাবুর বিরুদ্ধে কি হবে? প্রাসঙ্গিক। বুঝতে পারছেন? কারণ আলামিন তার বাবু তারে কি দায়িত্ব, এই ক্ষেত্রে আলামিন যেটা বলবে সেটাই মামলা কি হবে? প্রাসঙ্গিক হবে। সাক্ষ্য আইনের কত ধারায়? 19 ধারায়। যে মামলার পক্ষ না হলেও তৃতীয় ব্যক্তির বিবৃতি প্রাসঙ্গিক হতে পারে। বুঝছেন? আচ্ছা, 19 আর 20 একই টাইপের। 20 নাম্বারটা একটু দেখি, দেখেন।
বিশ ধারাটা, বিশ ধারা হলো, বিশ ধারা অনুসারে মকদ্দমার কোন পক্ষ, আন্ডারলাইন করেন, কোন তথ্য বা মতামতের জন্য, কোন তথ্য বা কি মতামতের জন্য যখন কোনো বিষয় তৃতীয় কোনো ব্যক্তির নিকট উল্লেখ করে, তখন উক্ত তৃতীয় ব্যক্তির তথ্য বা মতামত দ্বারা মকদ্দমার পক্ষ বাধিত হবে। মানে মকদ্দমার পক্ষ যদি তৃতীয় কোনো ব্যক্তির তথ্য দ্বারা উল্লেখ করে, তাহলে তৃতীয় ব্যক্তির তথ্য দ্বারা মকদ্দমার পক্ষগণ বাধিত হবে। কেমনে দেখেন, প্রশ্ন হলো, কাবির কর্তৃক খাইরুলের নিকট বিক্রিত একটি ঘোড়া সুস্থ কিনা। কাবির হচ্ছে ঘোড়ার মালিক, বিক্রি করছে কার কাছে? খাইরুলের কাছে। এখন মামলার বিষয়বস্তু হচ্ছে যে কাবির যে ঘোড়াটা বিক্রি করছে, এই ঘোড়াটা কি পাগলা ঘোড়া নাকি সুস্থ ঘোড়া? কাবির খাইরুলকে বলে যে, কাবির বলতেছে কিনার আগে খাইরুলকে বলে যে গনির নিকট যাও এবং জিজ্ঞাসা করো, সে ঘোড়া সম্পর্কে সবকিছু জানে। গনি ধরেন তার কর্মচারী, কাবিরের কর্মচারী কে? গনি। গনির বললো যে তুমি গনির কাছে যাও, তারে জিজ্ঞাসা করো, ঘোড়া সম্পর্কে সব জানে, আমার এত চালায়ও না, আমি কাজে আছি। দেখেন, ঘোড়া সম্পর্কে গনির বিবৃতি স্বীকৃতি হিসেবে কি হবে? প্রাসঙ্গিক হবে। গনি যদি বলে, ধরেন গনি বললো যে ঘোড়াটা পাগল, কিন্তু পরে আবার যে বিক্রি করে মালিক সে বলতেছে না আমার ঘোড়া তো ভালো ঘোড়া, কাজ হবে না, তখন ওই যে যে যার কথা বলছে ওর বিবৃতি কি? প্রাসঙ্গিক। দেখেন, গনি যদি বলে ঘোড়াটি অসুস্থ এবং পরবর্তীতে কাবির যদি বলে ঘোড়াটি সুস্থ, তবে গনি কর্তৃক প্রদত্ত বিবৃতি কাবিরের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। বুঝেন কিনা? তাহলে 19 আর 20 আপনি একসাথেও লিখতে পারেন। একটাই দিছিল যে দায় ভাড়া দায়, আর একটা হলো কোনো তথ্যের উপর যদি নির্ভর করে। 19 20 ধারা একই রকমের। একটা হলো তারে ভাড়া উঠানোর দায়িত্ব দিছিল, এটা কত? 19। আর এই জায়গায় হলো বললো যে আমি ব্যস্ত আছি, তুমি আমার কর্মচারী অমুকের কাছ থেকে শুনে আসো। সে বলছে যে অনেক সময় আমাদের দোকানে গেলে কর্মচারীরা দাম বলে, ধরেন স্যান্ডেলের দাম চাইছে 1200, এখন মালিক এসে বলে কি করছিস, দাম তো 2000। কিন্তু এই জায়গায় প্রাধান্য হবে কোনটা বলেন স্বীকৃতি হিসেবে? কর্মচারী যেটা বলছে সেটা, এটা হলো এই যে তারা, বুঝতে পারছেন? কর্মচারী যেটা বলছে এটা পরবর্তীতে কি অস্বীকার করা যাবে না, বা কর্মচারী স্বীকৃতি এক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে। এটা কত দ্বারা? 20 দ্বারা। তাহলে যদি আপনাকে বলে যে স্বীকৃতি কাকে বলে, কত দ্বারা? 17 ধারা। যদি বলে যে কে কে স্বীকৃতি প্রদান করতে পারে, তাহলে এই উত্তর 18 19 20ই হয়। 18তে আছে কয় প্রকার? 4 প্রকার। আর 19 20 হলো মামলার পক্ষ না, তৃতীয় ব্যক্তি বা তার স্বীকৃতিও প্রাসঙ্গিক। এটা কত দাঁড়ায়? 19 আর 20। তো যদি আপনাকে বলে যে মামলার পক্ষ নয় এমন কোন ব্যক্তির বিবৃতি প্রাসঙ্গিক কিনা আলোচনা করুন, তাহলে আমার উত্তর কত? 19 আর 20। আর কে কে স্বীকৃতি প্রদান করতে পারে কত দ্বারা? 18। কয় শ্রেণী? 4 শ্রেণী। স্বীকৃতির সংজ্ঞা কত দ্বারা? 17 দ্বারা। আশা করি 17 18 19 20 বুঝছেন না? ইনশাল্লাহ। আচ্ছা, এবার এই যে 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 21 22 23 এই তিনটা ধারাও আমরা পড়বো। এই তিনটা ধারা আমাদের প্রশ্নের অংশ না, বাট আমার জানতে হবে, জেনে যেতে হবে। দেখেন, এ বুঝতেছেন না ঘুমাচ্তেছেন? দেখেন, সাক- সাক্ষ্য আইন তো আমাদের এক ম্যাডাম পড়ায়, তো আপনাদের ব্যাখ্যা করতে বলছিলাম, উনি খালি ক্লাসে এসে বলতো যে আপনারা খাতা বের করেন, আপনা আপনি করেই বলতো খাতা বের করেন, করছি। উনি ওই একটা ডিএলআর নিয়ে আসতো, ডিএলআর দেখে বলে যে আপনারা কি লেখেন, উনি বলতো, আর আমরা ইংলিশে গেস্ট রেফারেন্স লিখতাম। আর যদি কিছু জিজ্ঞেস করতাম উনি বলতে আপনারা আমার পেরেশানি করেন না। এই হলো আমার 1 বছরের সাক্ষ্য আইনের শিক্ষা। ওনার কাছ থেকে সাক্ষ্য আইনের এক শব্দ শিখা হয় নাই। উনি 2 সেমিস্টারেই উনি নিছে ম্যাডাম, এমন না যে উনি জানেন না, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ওনার হাজবেন্ডও ব্যারিস্টার। কিন্তু উনি ওই আইসা বলতো যে আপনারা লেখেন, আর কিছু জিজ্ঞেস টিজ্ঞাসা করলে পেরেশানি করেন না। এই হচ্ছে দেখেন। আচ্ছা, তো স্বীকৃতি স্বীকৃতিকারীর বিপক্ষে প্রমাণ করা যায়, কিন্তু পক্ষে প্রমাণ করা যায় না। এটার বড় প্রমাণ গত দিনের 32-3 মনে আছে কারো? 32-3 পড়ছেন বাসায় গিয়ে? যে যদি কোনো একটা বিবৃতি আর্থিক ও মালিকানা স্বার্থের পরিপন্থী কোনো বিবৃতি দেয়, তার বিরুদ্ধে ভবিষ্যতে মানে যে বিবৃতি দেয় তার বিরুদ্ধে ভবিষ্যতে কি দেওয়ানি বা ফৌজদারি, তাহলে কিন্তু ওই বিবৃতি হতে হবে তার কি পরিপন্থী। পরিপন্থী মানে কি? তার বিপক্ষে যাবে, কিন্তু পক্ষে গেলে কিন্তু কি
প্রমাণ করা যাবে না। অর্থাৎ যদি এরকম হয়, দেখেন আপনি একটা স্বীকৃতি দিছেন এর আগে, যে স্বীকৃতিটা ধরেন একটা মামলা, কি প্রশ্ন করলেন? আচ্ছা, দেখেন ধরেন অনুপ 50,000 টাকা পাই আমাদের রহমত সাহেবের কাছে, এই মর্মে অনুপ একটা মামলা করছে, অর্থ আদায়ের মামলা করছে রহমত সাহেবের বিরুদ্ধে, তাহলে এই মামলার বাদী কে? অনুপ। আর বিবাদী কে? রহমত। এখন মামলা করার আগে অনুপ প্রায় আনারুল হক সাহেবের কাছে বলতো যে আমি রহমত সাহেবের কাছে 50,000 টাকা পাই, 50,000 টাকা পাই, মামলা করতে হবে। অনুপ এই যে যে স্বীকৃতিটা দিছিল, এটাকে তো মামলা করার কি আগে, তো এই কথা কয়েকজনের কাছে শেয়ার করছে, তারপরে অনুপ মামলাটা করছে। বললেন তো ওই যে যে অনুপ মামলা করার আগে যে স্বীকৃতিটা দিছে, এটা তো উনাদের অনুপের পক্ষে যায় না? পক্ষে যায় কিনা? এই স্বীকৃতি কিন্তু এই মামলায় কি প্রাসঙ্গিক না। কিন্তু অনুপ যদি মামলা চলাকালীন সময় বা মামলা করার আগে যদি কারো কাছে বলে থাকে যে আমি রহমতের কাছে কোনো টাকা পয়সা পাই না, কিন্তু মামলা একটা দিবানি, অর্থের মামলা একটা দিবানি, এই এই স্বীকৃতিটা কিসে যায়? বিপক্ষে যায়। তাহলে এই স্বীকৃতিটা তার বিরুদ্ধে কি? বুঝতে পারছেন? তার মানে স্বীকৃতিটা তার পক্ষে প্রমাণ করা যায় না, কিন্তু কি বিপক্ষে প্রমাণ করা যায়। এটুকু কি বুঝতেন? আচ্ছা, এখন প্রশ্ন এসে যায় যে কখনোই কি পক্ষে প্রমাণ করা যায় না? যায়। মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে পক্ষে প্রমাণ করা যায় কেমনে? এক ব্যক্তি মারা যাওয়ার আগে বলছে যে আমারে অমুক এমন প্রহার করছে, ডাক্তারের কাছে বলে যাচ্ছে অমুক প্রহার করছে যে আমি যে কোনো সময় মারা যেতে পারি, এবং ঠিকই দেখা গেল সে কি মারা গেছে। তাহলে এই যে যে সে যে স্বীকৃতিটা দিয়ে গেছে, এটা তার পক্ষে না বিপক্ষে? পক্ষে। বাট এটা তার পক্ষে কি প্রমাণ করা যাবে, বা এটা পক্ষে কি প্রাসঙ্গিক। তাহলে যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে স্বীকৃতিটা তার পক্ষে প্রমাণ করা যায় না কিন্তু বিপক্ষে প্রমাণ করা যায়, উত্তর হচ্ছে এই যে কত দ্বারা, 21 দ্বারা। বুঝতে পারছেন? আর এইটার ব্যতিক্রম কোনটা? ব্যতিক্রম হচ্ছে কি মৃত্যুকালীন ঘোষণা। মৃত্যুকালীন ঘোষণা। আশা করি বুঝতে পারছেন। এবার একটু বই পড়ি, দেখেন আমাদের সামনে যেটা আছে একটু পড়ি। আচ্ছা, এটার ইংরেজি রূপেও আসতে পারে যে স্বীকৃতিকারীর বিপক্ষে প্রমাণ করা যায় কিন্তু পক্ষে প্রমাণ করা যায় না, এভাবেও আসতে পারে। অথবা an admission may be proved against but not in favor of its maker, মানে বিপক্ষে প্রমাণ করা যায় কিন্তু এর পক্ষে প্রমাণ করা যায় না। এই নীতিটি ব্যাখ্যা করুন। দেখেন 21 ধারার বিধান অনুসারে 18 থেকে 20 ধারায় বর্ণিত স্বীকৃতিগুলো প্রাসঙ্গিক, এবং এই সমস্ত স্বীকৃতি যে সমস্ত ব্যক্তি দিবেন তাদের বিরুদ্ধে অথবা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধির বিরুদ্ধে প্রয়োগ করা যেতে পারে, কিন্তু নিম্নলিখিত অবস্থাগুলো ব্যতীত তাদের পক্ষে এবং তাদের মামলার সমর্থনে এইগুলো ব্যবহার করা যাবে না। মানে স্বীকৃতি দ্বারা বিপক্ষে ব্যবহার করা যায়, পক্ষে ব্যবহার করা যাবে না। যেমন দেখেন রহিম এবং করিমের মধ্যে একটি দলিল জাল কিনা এই বিষয়ে মামলা হয়েছে। মামলার বাদী বিবাদীকে, বাদী ধরেন রহিম, বিবাদীকে করিম, কিসের মামলা হয়েছে? একটি দলিল জাল কিনা। রহিমের বক্তব্য দলিলটি খাঁটি, রহিম বলতেছে কি দলিলটি খাঁটি, পক্ষান্তরে করিমের বক্তব্য দলিলটি কি জাল। বাদী বিবাদী যে হোক না কেন, আপনি মনে রাখেন মামলার বিচার্য বিষয় হচ্ছে দলিলটা জাল কিনা। তাহলে রহিমের বক্তব্য হচ্ছে দলিলটা কি খাঁটি, রহিম বলতেছে যে দলিলটা হচ্ছে খাঁটি, আর করিম বলতেছে ওই মামলায় দলিলটা হচ্ছে কি জাল। এই বিষয়ে রহিম দলিলটি খাঁটি এই কথা বলে পূর্বে কোনো বিবৃতি দিলে উক্ত বিবৃতি রহিমের পক্ষে মামলায় ব্যবহার করা যাবে না। কেন ব্যবহার করা যাবে না? মামলার ভিতরে সে তো খাঁটি বলতেছে, এর আগে যদি মামলা করার আগে আগে যদি সে বলে থাকে এই দলিলটা খাঁটি, তাহলে আগেও বলছে খাঁটি, এখনো বলতেছে খাঁটি, তার মানে আগের খাঁটিটা তার কিসে যায়? পক্ষে যাচ্ছে। পক্ষে যাইলে এটা কি ব্যবহার করা যাবে না। কিন্তু দলিলটি খাঁটি এই মর্মে করিমের কোন বিবৃতি এই মামলায় রহিমের বিরুদ্ধে দলিলটি যে খাঁটি এই বিষয়ে করিমের স্বীকৃতি হিসেবে ব্যবহার করতে পারবে। করিম বলছিল জাল, করিম বলছিল কি জাল, কিন্তু এর আগে যদি সে কোথাও বলে থাকে দলিলটা খাঁটি, তাহলে করিমের এই কথাটা এই ক্ষেত্রে কি প্রাসঙ্গিক। অনুরূপ ভাবে দলিলটি জাল এই মর্মে রহিমের কোন বিবৃতি থাকলে দলিলটি জাল এই মর্মে রহিম তো মামলাই বলতেছে খাঁটি,
মামলার আগে যদি সে বলে খাঁটি, ওইটুক তার ক্ষেত্রে হবে না, কিন্তু এর আগে যদি সে বলে দলিলটা কি চাল, তাহলে করিমও রহিমের বিরুদ্ধে তা ব্যবহার করতে পারবে। বুঝেন কিনা? আপনি সাক্ষ্য আইন এই সকল ধারাগুলো, এই অ্যাডমিশন এর এই বিশেষ করে 17 থেকে 22, এটা যদি আপনি পড়তে যান, আপনার কাছে একা একা পড়তে গেলে দেখবেন যে ঘুম তো এমনিতেই আসে, আর এই ধারাগুলো পড়তে গেলে আরো বেশি ভালোভাবে ঘুম আসবে। বুঝতে পারছেন? বাট আমরা চেষ্টা করলাম আহ খুব সহজে উপস্থাপন করার। খুব জটিল কিন্তু এখন লাগতেছে না, আপনি আপনার ভাষায় ব্যাখ্যা করবেন যে স্বীকৃতি দাতার পক্ষে প্রমাণ করা যায় না, কিন্তু বিপক্ষে প্রমাণ করা যায়। কত ধারায়? 21 ধারায়। এইটুকু আপনি আপনার মতো দিয়া তারপরে আপনার মতো উদাহরণ দিয়ে দিবেন। কত ধারা? 21 ধারা। বুঝতে পারছেন? অর্থাৎ স্বীকৃতিকারীর বিপক্ষে প্রমাণ করা যায়, কিন্তু পক্ষে প্রমাণ করা যায় না। এন্ড অ্যাডমিশন মে বি প্রুভড এগেইনস্ট বাট নট ইন ফেভার অফ ইটস মেকার, এটাই সাধারণ নিয়ম। কিন্তু এর কি আছে? ব্যতিক্রম আছে। কি বলেন? ব্যতিক্রম আছে। আচ্ছা, ব্যতিক্রম আমি অলরেডি আপনাদের বলছি। ব্যতিক্রমটা আমরা একটু পড়ি, দেখেন এক্সেপশন। ব্যতিক্রম অ্যাকচুয়ালি তিনটা আছে, আমরা তিনটা পড়তে যাব না, আমরা এক ডাইং ডিক্লারেশন দিয়েই শেষ করে দেবো। ডাইং ডিক্লারেশন প্রমাণ করতে তানবির এসে গেছে, দেখেন। তো ব্যতিক্রম দেখি আমরা। এই তানবির নিয়ে যান। দিনেশের নাম বাদ, এখন প্রিলি প্রশ্নে আপনার নাম আসে। হ্যাঁ, দেখেন। আচ্ছা, আমরা ব্যতিক্রমে চলে আসি। দেখেন, স্বীকৃতিটি যদি এমন হয় যে স্বীকৃতিকারীর মৃত্যু হলে উহা 32 ধারা অনুযায়ী পক্ষদের মধ্যে প্রাসঙ্গিক হবে, তবে এই ধরনের স্বীকৃতিকারী বা তার প্রতিনিধির পক্ষে ব্যবহার করা যাবে। এতক্ষণ পড়ছি যে পক্ষে ব্যবহার করা যাবে না, কিন্তু এটা কি পক্ষে ব্যবহার করা যাবে। যেমন আমি অলরেডি একটা উদাহরণ দিচ্ছি, ওইটা আপনি তো বুঝেন, যে ডাক্তারের উদাহরণ, মরার আগে বলে গেছে মারা গেছে, তখন তার এই কথা তার পক্ষে ব্যবহার করা যাবে। আর যদি সে মারা নাও যাইতো, তবুও ব্যবহার করা যেত সাক্ষ্য আইনের সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে, মারা না গেলেও সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেত। যেমন দেখেন, ঢাকায় একটি, আমরা ব্যতিক্রমটা দেখি। ব্যতিক্রমটা, স্বীকৃতিটি যদি এমন হয় যে স্বীকৃতিকারের মৃত্যু হলে উহা 32 ধারা অনুযায়ী পক্ষদের মধ্যে প্রাসঙ্গিক হবে। 32 ধারায় কয়টা গ্রাউন্ড আছে? 8টা। মনে আছে? তবে এই ধরনের স্বীকৃতিকারী বা তার প্রতিনিধিদের পক্ষে ব্যবহার করা যাবে। যেমন দেখেন, আহ ঢাকায় একটি অপরাধের অভিযোগে রহিম অভিযুক্ত হয়েছে। অপরাধটা হয়েছে কোথায়? ঢাকায়। আসামিকে, আসামিকে রহিম। কলকাতা হতে ওই তারিখে তার লেখা এবং ওই তারিখে কলকাতা পোস্ট অফিসের সিলমোহর দেওয়া একটি চিঠি সে বিচারকালে উপস্থিত করলো। রহিমের বিরুদ্ধে অভিযোগ আসছে সে 5ই আগস্ট ঢাকায় একজনকে মারছে। ধরেন একজন, রহিম ধরেন একজন পুলিশ অফিসারই, তার বিরুদ্ধে অভিযোগ আসছে। কিন্তু রহিম সেদিন দেখাইলো, বিচারের সময় সে দেখাচ্ছে যে ওর না 5ই আগস্ট আমি, দেখেন আমি কলকাতায় ছিলাম, এই যে আমার পাসপোর্ট ভিসা, বা আমি যে কলকাতায় যে হোটেলে ছিলাম, আমার দরকার হলে ভিডিও ফুটেজও আছে, এই যে দেখেন। তাহলে এই যে যে স্বীকৃতিটা, এটা এই মামলায় কি তার পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে? পক্ষে যাচ্ছে। এটা প্রাসঙ্গিক। এটা প্রাসঙ্গিক, কারণ এটা যদি সে মারা যাইতো, মারা গেলেও প্রাসঙ্গিক, যেহেতু বেঁচে আছে এই ক্ষেত্রে কি এটা প্রাসঙ্গিক। এটা হলো 32-এর 2-এ প্রাসঙ্গিক। 32-এর 2 মনে আছে? কাজকর্মের স্বাভাবিক রীতিনীতি, ওই যে বাংলা সিনেমার উদাহরণ দিয়েছিলাম, জন্ম তারিখ নিয়ে প্রশ্ন উঠছে, তখন ডাক্তার যে ডায়েরি লিখে রাখছে, সে জায়গায় ডাক্তারের লেখা কেউ প্রাসঙ্গিক ছিল না? মনে আছে না? তাহলে ঠিক একই ভাবে, যে পুলিশ অফিসার ওই দিন 5 আগস্ট বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটছে না না ঘটছে তা তো সে জানে না, সে তো ওই জায়গা আছে, ওই জায়গার বিভিন্ন ট্রেনিং এ অংশগ্রহণ করতে বা অন্যান্য কাজ বাজ করছে, সেগুলোর প্রমাণ তার কাছে আছে, লিখে রাখছে। তো এইটা, এই যে দেখেন, এই পত্রের লেখা বা বিবৃতি রহিমের পক্ষে প্রাসঙ্গিক এবং গ্রহণীয় সাক্ষ্য হবে, কারণ রহিমের মৃত্যুকালে 32-এর 2 ধারা অনুযায়ী এটা গ্রহণযোগ্য ছিল। যদি সে মারা যেত, তাহলে 32-এর 2-এ সে যে যে লেখাটা লেখছে এটা কি হইতো? প্রাসঙ্গিক হতো না? যে কাজকর্মের স্বাভাবিক রীতিনীতি বিবৃতি হিসেবে যা লেখছে এটা প্রাসঙ্গিক হতো। যদি আপনার এই উদাহরণ মনে না
ঠিক। তাহলে আপনি উদাহরণ দিবেন ওই যে যেটা আমি বললাম, যে একজন ব্যক্তি মৃত্যুর পূর্বে তার মৃত্যুর কারণ সম্পর্কে যারা যারা আপনার পছন্দ হয় না তার তার নাম লিখবেন, যে আমার অমুক 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 মারছে, ডাক্তার সাহেব আমি যে কোনো সময় মারা যেতে পারি। তারপরে ডাক্তার ঠিকই কয়দিন পরে সে কি মারা গেছে। মারা যাওয়ার পরে তাহলে ডাক্তার সাহেব ওই স্বীকৃতিটা প্রমাণ করতে পারে, যদিও ওই স্বীকৃতিটা ওই স্বীকৃতি দানকারীর কি পক্ষে যায়, কিন্তু এটা একটা ব্যতিক্রম। কত ধারায়? 21 ধারায়। কত ধারায়? 21 ধারায়। বুঝতেন কিনা? এটা তাদের বিষয়, তারা টাকা পয়সা নিয়ে উকিল সাহেবের কাছে আসবে, কিভাবে হবে না না হবে এটা সেই বিষয়। আপাতত এইটুক বুঝেন। একসাথে এত প্রশ্ন করলে তো হবে না, পড়তে এসছেন সাক্ষ্য আইন আবার অ্যাডভোকেসি পরামর্শ জান। দেখেন আচ্ছা, বুঝতে পারছেন? তাহলে আপনার আপাত দৃষ্টিতে একেবারে প্রথম যদি পড়তে বসেন আপনার একটু জটিল লাগবে, দরকার হলে ক্লাস রেকর্ডটা আর একবার শুনবেন। জটিল লাগবে না। 17তে আমরা পড়ছি স্বীকৃতির সংজ্ঞা, 18তে পড়লাম 4 শ্রেণীর ব্যক্তি স্বীকৃতি দিতে পারে, 19-এ পড়লাম ওই যে ভাড়া আদায়ের কথা নিপুণের কাছে গেছে, ওটা হলো 19। আর 20-এ পড়লাম হলো ওই যে যে ঘোড়া পাগল নাকি সুস্থ, এটা কত, 20। আর 21-এ পড়লাম স্বীকৃতি, স্বীকৃতি যাদের বিপক্ষে প্রমাণ করা যায়, স্বীকৃতি দাতার বিপক্ষে প্রমাণ করা যায়, পক্ষে প্রমাণ করা যায় না। বাট এটার ব্যতিক্রম বা এক্সেপশন কোনটা? মৃত্যুকালীন ঘোষণা। আচ্ছা, ধন্যবাদ। এরপরে দেখেন, এগুলো জানা দরকার আপনাদের। দেখেন, দলিলের ক্ষেত্রে মৌখিক স্বীকৃতি যখন প্রাসঙ্গিক হয়, দলিলের ক্ষেত্রে মৌখিক স্বীকৃতি যখন প্রাসঙ্গিক হয়, দেখেন আমরা 1 নাম্বার প্রশ্নে ছিল যে দালিলিক সাক্ষ্য কখন মৌখিক সাক্ষ্যকে বর্জন করে, করছি না? মনে আছে? এবং আমরা জানি যে দলিলের ক্ষেত্রে দলিলই দেখাইতে হবে, ওই জায়গায় মৌখিক সাক্ষ্য দিলে কি হবে না, কাজ হবে না। তবে দলিলের ক্ষেত্রে কখনো কখনো মৌখিক সাক্ষ্য দেওয়া যেতে পারে। কখন? দেখেন, 22 ধারা সারমর্ম এই যে সাধারণভাবে কোন দলিলের বিবরণ মৌখিক স্বীকারের দ্বারা প্রমাণ করা যায় না। স্বীকার দ্বারা মানে বোঝায় স্বীকৃতি। কোন দলিল কি দ্বারা প্রমাণ করা যায় না? মৌখিক স্বীকৃতি দ্বারা প্রমাণ করা যায় না। তবে দেখেন, দলিলের বক্তব্য দলিলখানা উপস্থিত করে প্রমাণ করতে হয়। আমরা জানি দলিলটা প্রমাণ করতে হবে স্বয়ং দলিলটা কি হাজির করে। তবে যেখানে দলিলের প্রকৃতি অর্থাৎ আকার টাকার অর্থাৎ একটা জাল কিনা এরকম প্রশ্ন, কোন দলিল জাল কিনা, কোন দলিল কি জাল কিনা এরকম প্রশ্ন উঠে, সেখানে মৌখিক স্বীকার কি হয়, প্রাসঙ্গিক হয়। যদি প্রশ্ন উঠে যে কোন দলিল জাল কিনা, আমাদের প্রিলিমিনারি পরীক্ষার জন্য ভিভিআই একটা প্রশ্ন যে দলিলের ক্ষেত্রে কোন ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দেওয়া যেতে পারে, যদি প্রশ্ন ওঠে দলিলটা কি জাল কিনা। কত ধারায় বলছে? 22 ধারায়। তাহলে আমরা কি জানলাম ভাই, যে দলিলের ক্ষেত্রে স্বয়ং দলিলটাই উপস্থাপন করতে হবে, যেখানে মৌখিক স্বীকৃতি প্রাধান্য পাবে না। তবে মৌখিক স্বীকৃতি দ্বারা প্রমাণ করা যায় যদি প্রশ্ন ওঠে দলিলটা কি জাল কিনা। এটা কত ধারা? 22 ধারা। ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন, দেওয়ানি মামলায় যখন স্বীকৃতি প্রাসঙ্গিক হবে না, দেওয়ানি মামলায় যখন স্বীকৃতি প্রাসঙ্গিক হবে না, এটা আমরা প্রিলিমিনারিতে পড়েছি। সাক্ষ্য আইনের 13 ধারা 23 ধারায় বলা হয়েছে দেওয়ানি মামলায় 2টা ক্ষেত্রে স্বীকৃতি প্রাসঙ্গিক হবে না, যদি তাদের মধ্যে থেকে পূর্বে এই কথোপকথন থাকে যে এই আমি যা যা বলতেছি ঠিক আছে, এটা কিন্তু মামলায় তুমি বলবা না, বা পূর্বেই তাদের মধ্যে যদি চুক্তি থাকে, এই 2টা ক্ষেত্রে স্বীকৃতি দেওয়া হলেও সেটা দেওয়ানি মামলায় প্রাসঙ্গিক হবে না। 23 ধারায় কয়টা ক্ষেত্রে বলেন? 2টা ক্ষেত্রে। ধন্যবাদ। একটু দেখি, 23 ধারা অনুসারে দেওয়ানি মামলায় কোন স্বীকৃতি যদি এমন কোন প্রকাশ্য শর্তাধীনে হয়ে থাকে যে এই বিষয়ে কোনো সাক্ষ্য দেওয়া হবে না, আন্ডারলাইন পয়েন্ট, এই বিষয়ে কি কোনো সাক্ষ্য দেওয়া হবে না, অথবা বিচারকালে আদালত যদি অনুমান করতে পারেন যে স্বীকৃতি এমন পরিস্থিতিতে হয়েছিল যখন পক্ষগণের মধ্যে কথা হয়েছিল যে স্বীকৃতি বিষয়ে কোনো সাক্ষ্য দেওয়া যাবে না আর কি, তখন এই প্রকার স্বীকৃতি কি হবে না, প্রাসঙ্গিক হবে না। তাহলে যদি এই বিষয়ে কোনো সাক্ষ্য দেওয়া হবে না, অথবা তাদের নিজেদের মধ্যে কথোপকথন হয়েছিল বা চুক্তি হয়েছিল যে এই বিষয়ে কোনো সাক্ষ্য দেওয়া কি যাবে না, হবে না, তাহলে এই স্বীকৃতি প্রাসঙ্গিক হবে না। যেমন দেখেন, দুই পক্ষের মধ্যে
মামলা চলাকালীন উভয় পক্ষের হিতৈষীদের উদ্যোগে, হিতৈষীদের মানে মানে হলো যারা শুভাকাঙ্ক্ষী আর কি, হিতৈষীদের উদ্যোগে মামলার বিষয়বস্তু আপোষ নিষ্পত্তির জন্য বৈঠকে বসলো। মামলা আপোষ নিষ্পত্তিতে যায় না, আপোষ মীমাংসা করার জন্য মামলা তো কোর্টে চলতেছে, কিন্তু ম্যাজিস্ট্রেট বা বিচারক বলতেছে যে আপনারা একটু উকিল সাহেবদের সাথে একটু আপোষ মীমাংসা করার চেষ্টা করে। স্বাভাবিক কারণে এই জাতীয় আপোষ আলোচনাতে উভয় পক্ষ সরল মনে অনেক কথা বলে থাকেন। বলে যে "এই তোমার কাছে কি আমি যৌতুক চাইছি, তুমি যৌতুকের মামলা কেন করলা?" তো বললো যে যৌতুক না চাইলেও মারপিট তো করছো, সম্পর্ক তো ভালো না। এই জায়গা কি সে স্বীকার তো করে দিচ্ছে এই জায়গা আপোষ মীমাংসার ক্ষেত্রে, বাট এটা যদিও আপনি তো সালিসিতে থাকেন নাই এই কারণে এগুলা দেখেন নাই। এমনও আছে যে বেটার বউ এসে শ্বশুরের পা ওটাও ধরে ধরে কান্নাকাটি করছে, মিলে গেছে, আবার পরের তারিখে আবার মামলা ওই জায়গা চলতেছে। তো এই জায়গায় বিষয়টা হচ্ছে যে এই আপোষ মীমাংসার সময় যে পার্সোনাল কথাগুলো বলা হলো, অনেকের অনেকের মনের সত্য কথা কি বের হয়ে যেতে পারে, কিন্তু এটা বিচারকালে কি হবে না, প্রাসঙ্গিক হবে না। আমি একটা ফৌজদারি মামলার উদাহরণ দিলাম, এটা দেওয়ানি মামলাও তো হতে পারে। দেওয়ানি মামলা মধ্যস্থতায় পাঠায় না মেডিয়েটরের কাছে, মেডিয়েটরের কাছে তখন যে কথাগুলো বলে এটা ওই দেখেন, স্বাভাবিক কারণেই এই জাতীয় আপোষ আলোচনাতে উভয় পক্ষ সরল মনে অনেক কথা বলে থাকেন এবং স্বীকার করে থাকেন, কিন্তু শেষ পর্যন্ত যদি আলোচনা গন্ডুল হয়ে যায় তবে এই জাতীয় আপোষ আলোচনায় এক পক্ষ যা স্বীকার করেছে তা তার বিরুদ্ধে এই ধারা অনুযায়ী কি হবে না, প্রাসঙ্গিক হবে না। এমনকি যদি যদি আর এক পক্ষ সিস্টেমে রেকর্ডিংও করে যে ওনার এই যে দেখেন আপোষ মীমাংসার ক্ষেত্রে এই কথা বলছে, তাও কি হবে না, প্রাসঙ্গিক হবে না। অর্থাৎ সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না। এখন আদালত যদি সাক্ষ্য হিসেবে ব্যবহার করতেও চায় তবুও ওনারা কি এই ধারা মনে করে যে ওনার এই যে 23 ধারা অনুসারে এটা কিন্তু সাক্ষ্য হিসেবে কি প্রাসঙ্গিক হবে না। শান্তি প্রতিষ্ঠার জন্য বিবাদমান পক্ষদের মধ্যে যে সমস্ত বক্তব্যের আদান প্রদান হয় নীতিগত কারণে সেইগুলো এই ধারা অনুযায়ী আদালতে কি হবে না, গ্রহণযোগ্য হয় না। এই ধারার ব্যাখ্যায় বলা আছে যেসব ক্ষেত্রে 126 ধারা অনুযায়ী কোনো আইনজীবী সাক্ষ্য দিতে বাধ্য এই ধারার আওতায় তা কি আসবে না। 126 ধারা আমরা সামনে পড়বো সাক্ষ্য আইনে, যে মক্কেলের সাথে আইনজীবীদের যে কথোপকথন এটা আইনজীবী কি প্রকাশ করলেও সেটা সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে না। এটা পেশাগত মানে এটা সুরক্ষা দেওয়া হয়েছে, পেশাগত আচরণের কি দেওয়া হয়েছে, সুরক্ষা দেওয়া হয়েছে। আবার হাজবেন্ড এন্ড ওয়াইফ 122 ধারায় বলা হয়েছে স্বামী স্ত্রী যতই যোগাযোগ করুক না কেন, যতই হাজবেন্ড তার ওয়াইফের কাছে স্বীকার করুক না কেন যে আমি অমুককে হত্যা করছি, তবুও তাদের এই যোগাযোগ কি কোনো মামলায় প্রাসঙ্গিক হবে না। এ প্রসঙ্গে 126 ধারায় বলা আছে যে কোনো ব্যক্তি বেআইনি উদ্দেশ্যে বা প্রতারণার জন্য কোনো আইনজীবীর নিকট কোনো স্বীকৃতি দিলে তা আইনজীবী সাক্ষী রূপে দিতে পারবে এবং তা প্রাসঙ্গিক হবে। তবে আবার একটা কথা আছে, সেটা হলো যদি আপনি আইনজীবীর সাথে নিয়োগের পরে যদি নতুন কোনো অপরাধ করতে চান বা নতুন কোনো ঘটনা যদি ঘটাইতে চান তাহলে আবার আইনজীবী কিন্তু সেটা প্রকাশ করতে। যাই হোক, ওই আপনি জাস্ট আলোচনা করে দিয়েন যে দেওয়ানি মামলায় স্বীকৃতি প্রাসঙ্গিক হবে না কয়টা ক্ষেত্রে, দুইটা ক্ষেত্রে। তো এই ছিল আমাদের স্বীকৃতি রিলেটেড। আমি আবার একটু স্বীকৃতিটা ব্যাখ্যা করি। দেখেন, স্বীকৃতির সংজ্ঞা দিছে 17 ধারায়, বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে মৌখিক লিখিত বা ডিজিটাল রেকর্ডকে কি বলে, স্বীকৃতি বলে। স্বীকৃতি কে কে প্রদান করতে পারে, 18 ধারায় কয় শ্রেণী, 4 শ্রেণী। তারপরে মানে মামলার পক্ষ না হলেও তৃতীয় পক্ষ স্বীকৃতি দিতে পারে 19 ধারায়, ওই যে ভাড়া আদায় করতে দিছিলাম ওটা। আর মামলার পক্ষ না হলে তৃতীয় পক্ষ, যদি কোনো তৃতীয় পক্ষের কাছে আমি কোনো তথ্য জিজ্ঞাসার জন্য পাঠাই, তৃতীয় পক্ষের বিবৃতি প্রাসঙ্গিক 23 ধারায়। তারপরে 21 ধারায় বললো স্বীকৃতি স্বীকৃতিদাতার পক্ষে প্রমাণ করা যায় না, বিপক্ষে প্রমাণ করা যায়, বাট পক্ষেও প্রমাণ করা যায় কোন ক্ষেত্রে, মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে। 22 ধারায় আমরা বললাম যে দলিলের ক্ষেত্রে দলিলই হাজির করতে হবে, মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে না। তবে যদি প্রশ্ন ওঠে দলিলটা জাল কিনা সেই ক্ষেত্রে মৌখিক স্বীকৃতি প্রদান করা যাবে। আর 23 ধারায় বললাম যে দেওয়ানি মামলার ক্ষেত্রে কয়টা ক্ষেত্রে স্বীকৃতি প্রদান করা যাবে না, কয়টা ক্ষেত্রে, দুটি ক্ষেত্রে। ধন্যবাদ, আশা করি স্বীকৃতি বুঝতে পারছেন। এবার আমরা ক নাম্বার প্রশ্নে চলে আসি। রুবেল বলেন স্বীকারোক্তি কাকে বলে, রুবেল? ঘটনা মানে বিচারযোগ্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে নিজেকে জড়িয়ে যখন আমি বিবৃতি প্রদান করবো বেশ খারাপ। বুঝছি।
মানে হ্যাঁ, দোষ স্বীকার করে। উনি দিকে হয় নাই, বলেন কি হবে তাহলে? যখন সে দোষ স্বীকার করে তখন কিন্তু দোষ করতে হয়। রুবেল কি বলছে? এটা পূর্ণ হতে পারে। তাহলে আপনি বলেন, তখন দোষ স্বীকার কাকে বলে? বিচার বিষয়গত আসলে বিষয় এটা জোরে বলার অভ্যাস করেন নি, কোর্টে গিয়ে মুখ করলে জন্মে না রে। বলেন। বিচার বিষয়টা আসলে বিষয় সম্পর্কে যখন কোনো মামলা চলে সেই মামলা আমি যদি দোষ নিজেকে ধরাই যায়। নিজের দোষ যদি আমি নিজে স্বীকার করি তাকেই বলে কি কনফেশন বা অপরাধ স্বীকার বা দোষ স্বীকার বা স্বীকারোক্তি। দেখেন তো প্রশ্ন ক নাম্বার প্রশ্নে আছে স্বীকারোক্তি কি? স্বীকারোক্তি কি কখনো দোষ স্বীকার হতে পারে? অ্যাকচুয়ালি স্বীকারোক্তি কি কখনো দোষ স্বীকার হতে পারে এটা হবে না, উচিত হলো স্বীকৃতি কি কখনো দোষ স্বীকার হতে পারে। স্বীকারোক্তি মানেই তো দোষ স্বীকার। আচ্ছা, পুলিশের নিকট দোষ স্বীকার করা আইনে কতটুকু গ্রহণীয়, আর কোন অবস্থার প্রেক্ষিতে একজন আসামিকে শুধুমাত্র তার স্বীকারোক্তির উপর নির্ভর করে শাস্তি দেওয়া যায়? কোনো আসামিকে শুধুমাত্র যে দোষ স্বীকার করছে, অন্য কোনো সাক্ষী টাক্ষী কিছু নাই, সে যার দোষ স্বীকার করতে এটার উপর ভিত্তি করে তার সাজা দেওয়া যাবে কি? আচ্ছা, আমরা চলে আসি ক নাম্বার প্রশ্নে। দেখেন যে স্বীকারোক্তি, অপরাধ স্বীকার, দোষ স্বীকার, কনফেশন একই কথা। সাক্ষ্য আইনে দোষ স্বীকারের কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। সাধারণ অর্থে দোষ স্বীকার বলতে নিজের দোষ স্বীকার করে যে বক্তব্য দেওয়া হয় সেটাকে বোঝায়। দোষ স্বীকার মূলত ফৌজদারি, আন্ডারলাইন করেন, ফৌজদারি অপরাধের ক্ষেত্রে প্রাসঙ্গিক। কোন অপরাধ? ফৌজদারি অপরাধ। কোন অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি যখন, আন্ডারলাইন করেন, আত্মপক্ষ সমর্থন ব্যতীত, এটা একটু বল দিন, আত্মপক্ষ সমর্থন ব্যতীত অভিযোগ স্বীকার করে বা অপরাধ স্বীকারের ইঙ্গিত বহনকারী কোনো ইঙ্গিত বিবৃতি দিলে তাকে অপরাধ স্বীকার বা দোষ স্বীকার বলে। তাহলে এখানে একটা জিনিস বিশেষভাবে গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনি এখানে কোনো আত্মপক্ষ সমর্থন করে যদি দোষ স্বীকার করেন সেটাকে কনফেশন বলে না। যদি আপনি বলেন যে আমারে তো অমুক মারতে আসছিল এই কারণে আমি তারে হত্যা করছি, এটা কনফেশন হবে না, কারণ এই জায়গায় আপনি কি করতেছেন? আত্মপক্ষ সমর্থন করতেছেন। কনফেশন হতে হবে একেবারে স্বেচ্ছা প্রণোদিত, যে আমি অমুকরে ঠান্ডা মাথায় হত্যা করছি, এটাই কনফেশন। সাক্ষ্য আইনের 24 থেকে 26 ধারায় দোষ স্বীকার কখন প্রাসঙ্গিক হয়, প্রাসঙ্গিক নয় সরি, বা গ্রহণযোগ্য নয় তা বলা হয়েছে। সাক্ষ্য আইনের 24 থেকে 26 ধারায় বলা হয়েছে দোষ স্বীকার কখন প্রাসঙ্গিক নয়। আমি একটু বলি শুনেন। 24 ধারায় বলছে যে হুমকি, প্রতিশ্রুতি, ভয়ভীতি দেখাইয়া যদি দোষ স্বীকার রেকর্ড করা হয় তাহলে সেটা কি প্রাসঙ্গিক নয়। 25 ধারায় বলছে যে পুলিশের কাছে দোষ স্বীকার করলে সেটা কি প্রাসঙ্গিক নয়। 26 ধারায় বলছে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় যদি দোষ স্বীকার করে প্রাসঙ্গিক নয়। তো 25 আর 26 দুইটাই পুলিশ, বাট একটা 26 হলো পুলিশের হেফাজতে ছিল, আর 25 হলে হেফাজতে নাও থাকতে পারে। আচ্ছা দেখেন, এবং 27 থেকে 29 ধারায় দোষ স্বীকারের সীমাবদ্ধতার কথা বলা হয়েছে। 27 থেকে 29 আমরা সব ধারাগুলো বিস্তারিত সামনে পড়বো। 27-এ বললো যে দোষ স্বীকারের ভিত্তিতে যদি কোনো আলামত উদ্ধার হয়, বললো যে আমি অমুককে হত্যা করে রামদাটা অমুক পুকুরে ফেলে এসেছি, তো পুলিশ আমার তথ্য মতে রামদা উদ্ধার করছে, এইটুকু সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক। হত্যা যে করছে এটা সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক না। পুলিশের কাছে যদি বলি, এটা 27 ধারা অনুসারে পুলিশের কাছে বললে যদি আলামত উদ্ধার হয় ততটুকু প্রাসঙ্গিক। হ্যাঁ, আর 28 ধারায় বলছে 24-এর অপোজিট হচ্ছে 28, 24-এর অপোজিট 28, যদি হুমকি, প্রলোভন, ভয় ভীতি না থাকে সেক্ষেত্রে সেই দোষ স্বীকার কি প্রাসঙ্গিক। এটা কত দ্বারা? 28 দ্বারা। 24-এ হলো প্রাসঙ্গিক না এই হুমকি, প্রলোভন, ভয়ভীতি থাকলে, আর 28-এ হলো কি এইগুলো না থাকলে প্রাসঙ্গিক। এটা কত দ্বারা? 28 দ্বারা। আর 29 ধারাটা সবগুলাই আলোচনা করব। 29 ধারাটা হলো মনে রাখতে হবে, যদি আপনারে প্রতারণা কইরা মাতাল অবস্থায় প্রতিশ্রুতি দিয়া যদি কোনো স্বীকারোক্তি আদায় করা হয়, গোপনীয়তার প্রতিশ্রুতিতে যদি কোনো স্বীকারোক্তি আদায় করা হয় সেটা প্রাসঙ্গিক। কেমনে? আমি অনুপ সাহেবরে বললাম যে অনুপ, আমি তো একটা হত্যা করছি, আপনি কারো কাছে বললেন না। না, তার আগে বললাম যে তোমার আমি একটা কথা বলবো, যদি তুমি না বলো তাহলে তোমার সাথে আমি শেয়ার করবো। উনি বললো যে না আমি শেয়ার করবো না, বাট ওনার কাছে আমি বললাম যে আমি তো অমুককে হত্যা করছি। এখন ওনারে আমি কি দিছিলাম? গোপনীয়তার প্রতিশ্রুতি দিছিলাম, মানে উনি প্রতিশ্রুতি দিয়েছে যে আমি এটা প্রকাশ করবো না, কিন্তু আমার বিরুদ্ধে মামলায় উনি যদি এটা প্রকাশ করে এটা প্রাসঙ্গিক। বুঝতে পারছেন? এটা কি বলেন? প্রাসঙ্গিক। এটা হলো 29 ধারা। যাই হোক, এটা আমরা পরে আসতেছি।
আপাতত এতটুকু দেখি। 27 থেকে 29 ধারায় দোষ স্বীকারের সীমাবদ্ধতার কথা বলা হয়েছে। সাক্ষ্য আইনের 24 থেকে 29 ধারায় দোষ স্বীকারের বিধান আলোচনা করা হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, 27 থেকে 31 হলো স্বীকৃতি, আর 24 থেকে 29 হলো, 24 থেকে অ্যাকচুয়ালি 30, 24 থেকে 30 হলো স্বীকারোক্তি। স্বীকৃতি তো অলরেডি কি স্বীকারোক্তি, স্বীকৃতি পরবর্তীতে কি হয়, স্বীকারোক্তি হয় না? তো যদি আপনাকে পরীক্ষায় বলে যে স্বীকৃতি সম্পর্কে আলোচনা করছে কত ধারা থেকে কত ধারা, 17 থেকে 31, যদি বলে স্বীকারোক্তি কত ধারা, 24 থেকে 30, 24 থেকে 30। ধন্যবাদ। অন্যদিকে কে এবং কোন পদ্ধতিতে দোষ স্বীকার লিপিবদ্ধ করতে পারে তা ফৌজদারি কার্যবিধির 164 এবং 364 ধারায় বলা হয়েছে। আমরা সরাসরি চলে আসি যে স্বীকৃতি কখনো দোষ স্বীকার হতে পারে কিনা। হ্যাঁ, স্বীকৃতি দোষ স্বীকার হতে পারে। দোষ স্বীকার এক প্রকারের স্বীকৃতি, অর্থাৎ সব দোষ স্বীকারই স্বীকৃতির কি অন্তর্ভুক্ত। স্বীকৃতি নিম্নোক্ত ক্ষেত্রে দোষ স্বীকার হতে পারে। কি কি দেখেন, মূলত যে স্বীকৃতির মধ্যে অভিযুক্ত নিজের দোষ স্বীকার করে, কি করে, নিজের দোষ স্বীকার করে, বা অপরাধের সাথে নিজের সম্পৃক্ততা কি করে, স্বীকার করে, সেই স্বীকৃতি তখন দোষ স্বীকারে কি হবে, পরিণত হবে। 2 নাম্বার দেখেন, অভিযুক্তের অপরাধের স্বীকৃতি যদি স্বেচ্ছায় দেওয়া হয় তখন তা কি হবে, দোষ স্বীকার হবে। আর অপরাধের স্বীকৃতি যদি ফৌজদারি কার্যবিধি 164 এবং 364 ধারার বিধান অনুসরণ করে লিপিবদ্ধ করা হয় তখন সেই স্বীকৃতি দোষ স্বীকার বলে কি হবে, গণ্য হবে। তাহলে এগুলো মোটামুটি পারবেন। এখন আমরা চলে আসি যে পুলিশের নিকট স্বীকারোক্তির আইনগত ফলাফল। পুলিশের কাছে কি স্বীকারোক্তি প্রদান করা হলে এটা কি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে কিনা দেখেন। সাক্ষ্য আইনের 25 ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, 25 ধারাটা আন্ডারলাইন করেন, স্পষ্টভাবে বলা হয়েছে কোন অপরাধে অভিযুক্ত ব্যক্তি পুলিশ অফিসারের কাছে অপরাধ স্বীকার করে কোনো বিবৃতি প্রদান করলে তা তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না। সুতরাং যদি কোনো ব্যক্তি ভীতি বা প্রলোভন মুক্ত হয়ে স্বেচ্ছায় পুলিশের কাছে অপরাধ স্বীকার করে তবুও তার সাক্ষ্য হিসেবে কি নয়, গ্রহণীয় নয়। অর্থাৎ পুলিশ অফিসারের কাছে কোনো দোষ স্বীকারোক্তি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না। বুঝতে পারছেন? পুলিশ অফিসারের কাছে যতই সে স্বীকার করুক না কেন সেটা সাক্ষ্য হিসেবে কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে যদি রিমান্ডে যে বলে যে আমি আমি আসলেই অপরাধ করছি, এটা কি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে কিনা বলেন, সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না। আবার সাক্ষ্য আইনের আন্ডারলাইন করেন 26 ধারায় বলা হয়েছে যে পুলিশ কর্মকর্তা গোল দিবেন হেফাজতে থাকাকালীন সময়ে। কখন বলেন, হেফাজতে থাকাকালীন সময়ে কোনো ব্যক্তি যদি দোষ স্বীকার করে এবং উক্ত দোষ স্বীকারে যদি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গ্রহণ না করা হয়, কার উপস্থিতিতে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গ্রহণ না করা হয়, তাহলে তাও সাক্ষ্য হিসেবে কি গ্রহণযোগ্য হবে না এবং তার সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না। তাহলে আসমা খানম বলেন 25 আর 26 ধারার ভিতরে পার্থক্য কি? আরাফাত সাহেব 25 আর 26 ধারার ভিতরে পার্থক্য কি? বুঝতে পারছেন? আচ্ছা, 25 হচ্ছে পুলিশের হেফাজতে নাই, আর 26 হলো কি পুলিশের হেফাজতে আছে। আচ্ছা, বিচারিক নজিরে চলে আসি আমরা। এই প্রশ্নের উত্তর লিখতে হলে অবশ্যই আপনার বিচারিক নজির সহকারে লিখতে হবে। এই 25-26 দেখেন, নজির না পাইলে মনে যা যা চায় একটা বানাই দিবেন, অমুক বিএলডি এতে আছে, শেষের প্রশ্নগুলোতে বানাই, প্রথম গুলাতে বানায় না। আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, এগুলা চুরি চামারি শেখানো যাবে না, এগুলো হলো পরে। দেখেন স্যার সিদ্দিকুর, এগুলো কি খোঁজে পরে স্যার? জি স্যার এগুলো কি চেক করে পরে যে এই যে বিএলডি এগুলো যে ভুল টুল হয় এগুলো? অবশ্যই। আর আপনি যদি একেবারে শুরু থেকেই মানে চুরি করেন তাহলে তো হবে না। দেখেন, কারণ বিচারপতিরা অনেক জ্ঞানী, অনেক গুণী, তারা অনেক কিছু জানেন, তারা একবার দেখলেই টের পাবে যে আসলে অমুক জায়গায় কথা আছে কিনা। দেখেন, বিচারিক নজিরে আমরা আসি।
সিদ্দিকুর রহমান বনাম রাষ্ট্র 7 BLD AD 93 মামলায় স্পষ্টভাবে বলা হয়েছে যে ফৌজদারি কার্যবিধির 161 ধারায় পুলিশ অফিসারের নিকট দেওয়া কোনো বিবৃতি বা দোষ স্বীকারোক্তি সাক্ষ্য হিসেবে গৃহীত হবে না। তেমনি ভাবে পুলিশ আপনার কিন্তু জাস্ট মামলার নামটা মনে রাখলে হয়, আর কোন বিষয় এটা তো আমার মাথায় মনে আছে যে পুলিশের কাছে কোনো বিবৃতি দিলে রেকর্ড মানে সেটা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না। তেমনি ভাবে পুলিশ কর্মকর্তার নিকট কোনো দোষ স্বীকারোক্তি সাক্ষ্য আইনের 2526 ধারার বিধান অনুযায়ী গ্রহণযোগ্য নয়। কারণ সাক্ষ্য আইনের 25 ধারা স্পষ্টভাবে বলা আছে যে কোন অপরাধে অভিযুক্ত ব্যক্তি পুলিশ অফিসারের কাছে অপরাধ স্বীকার করে কোনো বিবৃতি প্রদান করলে তা তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না। সুতরাং যদি কোনো ব্যক্তি ভীতি বা প্রলোভন মুক্ত হয়ে স্বেচ্ছায় পুলিশের কাছে অপরাধ স্বীকার করে তবুও তা সাক্ষ্য হিসেবে কি গ্রহণীয় নয়। অর্থাৎ পুলিশ অফিসারের কাছে কোনো দোষ স্বীকারোক্তি সাক্ষ্য হিসেবে কি গ্রহণযোগ্য হবে না। আবার সাক্ষ্য আইনের 26 ধারায় বলা হয়েছে যে পুলিশ কর্মকর্তার হেফাজতে থাকাকালীন সময় কোনো ব্যক্তি যদি দোষ স্বীকার করে এবং উক্ত দোষ স্বীকার যদি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে না গ্রহণ করা হয় তাহলে তাও সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না এবং তার সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না। এখন পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে যে পুলিশের কাছে দোষ স্বীকার কখন গ্রহণযোগ্য হতে পারে, কখন গ্রহণযোগ্য হতে পারে, তখন এটার উত্তর হলো কত ধারা দেখেন, 27 ধারা। অথবা এইভাবে আসতে পারে যে 25 ও 26 ধারার ব্যতিক্রম বা পুলিশের নিকট দেওয়া স্বীকারোক্তি কখন গ্রহণযোগ্য। দেখেন সাক্ষ্য আইনের 27 ধারায় বলা হয়েছে যে পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী অভিযোগ সম্পর্কিত কোনো আলামত অর্থাৎ অপরাধ সংক্রান্ত কোনো বস্তুর সন্ধান পাওয়া যায় এবং সে অনুযায়ী যদি উক্ত আলামত উদ্ধার করা হয় তবে উদ্ধারকৃত আলামতের সাথে অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি যতটুকু প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট তা সাক্ষ্য হিসেবে তা সাক্ষ্যরূপে ব্যবহার করা যাবে। উদাহরণস্বরূপ বলা যায় যে আসামি পুলিশকে বলল আমি রামদা দিয়ে বাবুর মাথায় আঘাত করেছি এবং উক্ত রামদা আমি বারান্দায় রেখে এসেছি। এখানে আসামি কর্তৃক প্রদত্ত বিবৃতির গোল দিবেন দুইটি অংশ। কয়টা অংশ? দুইটা অংশ। আমি রামদা দিয়ে বাবুর মাথায় আঘাত করেছি এবং উক্ত রামদা বারান্দায় রেখে এসেছে। পুলিশ আসামির উক্ত কথা মতো বারান্দা থেকে রামদা উদ্ধার করলো। এক্ষেত্রে সাক্ষ্য আইনের 27 ধারা অনুসারে আসামির বিবৃতির দ্বিতীয় অংশ সাক্ষ্য হিসেবে গ্রহণীয়, কিন্তু প্রথম অংশ সাক্ষ্য হিসেবে গ্রহণীয় নয়। এই যে দোষ স্বীকার করলো এটা কি মানে হত্যা করছি, এটা গ্রহণযোগ্য নয়। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা একটু চলে আসি যে একজন আসামিকে, প্রায় শেষ পর্যায়ে চলে আসে, আর একটু বাকি আছে। একজন আসামিকে তার স্বীকারোক্তির উপর ভিত্তি করে শাস্তি দেওয়া যায় কিনা, শুধুমাত্র মানে সে শুধু স্বীকার করতে বাট তার এই স্বীকারোক্তির উপর ভিত্তি করে কাউরে কি বলেন শাস্তি দেওয়া যায় কিনা। 1872 সালের সাক্ষ্য আইনের 24 থেকে 30 ধারা পর্যন্ত স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে গ্রহণ করা যাবে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। স্বীকারোক্তি 4 ধরনের হতে পারে। অ্যাকচুয়ালি স্বীকারোক্তির কোনো প্রকার ভেদ আমাদের সাক্ষ্য আইনে কিন্তু স্পেসিফিক্যালি কোনো ধারায় কিন্তু বলে নাই। তো আপনি এর 2 ভাগ করতে পারেন, 4 ভাগ করতে পারেন, 5 ভাগ করতে পারেন, 10 ভাগও করতে পারেন, আপনার ইচ্ছা। আপাতত এই জায়গা 4 ভাগে যেটা বোঝাচ্ছি সেটা একটু দেখেন। নর্মালি আমরা ভাগ করছিলাম হলো 3টা আর 2টা। 3টা কি কি? জুডিশিয়াল কনফেশন, এক্সট্রা জুডিশিয়াল কনফেশন, রেট্রাক্টেড কনফেশন, এগুলো 3টা। আর 2টা হলো ইনকালপেটরি, এক্সকালপেটরি। বুঝতে পারছেন? আচ্ছা, এই জায়গা হলো ব্যাখ্যার সুবিধার্থে 4 ভাগে ভাগ করছি। দেখেন, পুলিশের নিকট প্রদত্ত স্বীকারোক্তি, ম্যাজিস্ট্রেটের উপর প্রদত্ত স্বীকারোক্তি, মানে আপনি যদি পুলিশের কাছে স্বীকারোক্তি স্বীকার করেন তার সাক্ষ্যগত মূল্য আছে কিনা, ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করলে তার সাক্ষ্যগত মূল্য আছে কিনা, যেমন ফৌজদারি কার্যবিধির 164 ধারায় প্রদত্ত স্বীকারোক্তি। তৃতীয় কোনো ব্যক্তি, ধরেন সে পুলিশও না ম্যাজিস্ট্রেটও না, তার কাছে স্বীকারোক্তির কোনো মূল্য আছে কিনা। আর একটা হলো প্রত্যাহারকৃত স্বীকারোক্তি, এটা বলে ইংরেজিতে কি, রেট্রাক্টেড কনফেশন। তো আমরা এই 4টার ব্যাখ্যা একটু এখানে দিয়ে দিচ্ছি। দেখেন, উপরোক্ত 4 ধরনের স্বীকারোক্তির মধ্যে পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তি সাক্ষ্য আইনের 25 ধারা মতে গ্রহণীয় হবে না, এবং উপরোক্ত 4 ধরনের স্বীকারোক্তির মধ্যে ম্যাজিস্ট্রেটের নিকট প্রদত্ত স্বীকারোক্তিকে জুডিশিয়াল স্বীকারোক্তি বা জুডিশিয়াল কনফেশন বলে। পুলিশ অতীত কোনো ব্যক্তির নিকট প্রদত্ত কোনো স্বীকারোক্তিকে কি বলে, এক্সট্রা, একটা রফ ফেলা দেন, টয় রফ ফেলা হবে, এক্সট্রা জুডিশিয়াল কনফেশন বলে। এবং যখন কোনো অভিযুক্ত একবার স্বীকারোক্তি প্রদান করে পরবর্তীতে তা প্রত্যাহার করে তবে উক্ত স্বীকারোক্তিকে প্রত্যাহারিত স্বীকারোক্তি বা রেট্রাক্টেড কনফেশন বলে। এখন আমরা চলে আসব যে জুডিশিয়াল স্বীকারোক্তির ক্ষেত্রে কোনো আসামিরে সাজা দেওয়া যায় কিনা। দেখেন, জুডিশিয়াল কনফেশনের ক্ষেত্রে কোনো আসামিরে সাজা দেওয়া যায় কিনা।
বাংলাদেশে জুডিশিয়াল স্বীকারোক্তি, আন্ডারলাইন করেন, শাস্তি প্রদানের একমাত্র ভিত্তি হতে পারে। মানে আমাদের দেশে প্রেক্ষাপটে যে বিচারিক যে নজিরগুলো আছে তাতে দেখা যায় যে কোন স্বীকারোক্তি শাস্তি প্রদান সাধারণত দিয়ে থাকে, জুডিশিয়াল স্বীকারোক্তি। আর জুডিশিয়াল স্বীকারোক্তি রেকর্ড করা হয় 164 অনুযায়ী কত দ্বারা? 364 দ্বারা। 364 দ্বারা। দেখেন, আব্দুর রশিদ বনাম তানভীর হইলে ভালো হইতো। আব্দুর রশিদ বনাম রাষ্ট্র 1983 বিএলডি 206 মামলায় হাইকোর্ট বলেছে যে আসামির জুডিশিয়াল স্বীকারোক্তির উপর ভিত্তি করে তাকে সাজা দেওয়া যাবে যদি স্বীকারোক্তিটি স্বেচ্ছা প্রণোদিত ও কি হয়, সত্য হয়। আব্দুর রশিদ বনাম কে? রাষ্ট্র। তার মানে বললো যে জুডিশিয়াল স্বীকারোক্তির একমাত্র ভিত্তি হতে কি পারে যদি সেটা কি হয়, সত্য এবং স্বেচ্ছা প্রণোদিত হয়। আচ্ছা, সেটা সত্য হইতে পারে কিন্তু স্বেচ্ছায় যদি আপনি না দেন হবে না। হ্যাঁ, তারপরে দেখেন এক্সট্রা জুডিশিয়াল স্বীকারোক্তির ক্ষেত্রে একজন আসামিরে শাস্তি দেওয়া যায় কিনা। দেখেন, ম্যাজিস্ট্রেট ব্যতীত পুলিশ বা তৃতীয় কোনো ব্যক্তির নিকট যে স্বীকারোক্তি প্রদান করা হয়ে থাকে তাকে এক্সট্রা জুডিশিয়াল স্বীকারোক্তি বলে। নওশের আলী বনাম রাষ্ট্র 39 ডিএলআর এডি 194 মামলায় বলা হয়েছে যে খুব শক্ত সাক্ষ্য দ্বারা বিচার বহির্ভূত দোষ স্বীকারোক্তি প্রমাণ করতে হবে। শক্ত মানে কি? কত শক্ত থাকবে? পাথরের মতো। আচ্ছা, এই শক্ত কিন্তু মানে বোঝাচ্ছে যে অকট্য প্রমাণ আর কি। আর বিচার বহির্ভূত দোষ স্বীকারোক্তি যদি স্বেচ্ছা প্রণোদিত এবং সন্দেহমুক্ত হয় তবে তা শাস্তি প্রদানের ভিত্তি হতে পারে। এক্ষেত্রে সমর্থন, আন্ডারলাইন করেন, সমর্থনমূলক সাক্ষ্য পাওয়া গেলে বিচার বহির্ভূত দোষ স্বীকারোক্তির গুরুত্ব বেড়ে যায়। তার মানে বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলাদেশে দোষ স্বীকারের ভিত্তিতে আসামির দণ্ড দেওয়া যায় যেতে পারে কোন ধরনের দোষ স্বীকার? জুডিশিয়াল কনফেশন। আর এক্সট্রা জুডিশিয়ালের ক্ষেত্রেও দিতে পারে, বাট সেই ক্ষেত্রে যদি কি থাকে, সমর্থনমূলক সাক্ষ্য থাকে। সমর্থনমূলক সাক্ষ্য কি মানে? তার কথার সাথে অন্যান্য সাক্ষীদের কথার কি থাকে, থাকে। এছাড়া দেখেন, প্রত্যাহারিত স্বীকারোক্তির ক্ষেত্রে একজন আসামিকে শাস্তি দেওয়া যায় কিনা। প্রত্যাহারিত স্বীকারোক্তি মানে হলো যে আপনি একবার স্বীকারোক্তি প্রদান করছেন জুডিশিয়াল, পরবর্তীতে গিয়ে আপনি দরখাস্ত দিচ্ছেন যে আমি যে স্বীকারোক্তি দিছিলাম ওটা স্বেচ্ছায় না, ওটা সত্য না, আমি এটা প্রত্যাহার চাই। এটাকে বলে রিট্রাক্টেড কনফেশন। এখন যদিও আপনি প্রত্যাহার করতে চাচ্ছেন তথাপি ওই স্বীকারোক্তির উপর ভিত্তি করে আদালত সাজা দিতে পারে কিনা। দেখেন, পারে। দেখেন, যদি কোনো অভিযুক্ত ব্যক্তি ম্যাজিস্ট্রেট বা আদালতের কাছে বিচারের সময় কোনো স্বীকারোক্তি প্রদান করে এবং পরে উক্ত স্বীকারোক্তিটি প্রত্যাহার করে নেয় তখন ওই স্বীকারোক্তিকে প্রত্যাহারিত স্বীকারোক্তি বা রিট্রাক্টেড কনফেশন বলে। প্রশ্ন হলো এরূপ প্রত্যাহারকৃত স্বীকারোক্তি সাক্ষ্য কিনা। মানে সে তো চাচ্ছে প্রত্যাহার করা হোক, এখন প্রশ্ন আসছে এটা কি সাক্ষ্য কিনা এবং এরূপ প্রত্যাহারকৃত স্বীকারোক্তির উপর ভিত্তি করে সাজা দেওয়া যাবে কিনা। আব্দুল মালিক বনাম রাষ্ট্র 36 ডিএলআর 275 মামলায় রায় দেওয়া হয় যে বিচার বিভাগীয় স্বীকারোক্তি প্রত্যাহার করে নেওয়ার পরেও উক্ত স্বীকারোক্তির উপর ভিত্তি করে সাজা দেওয়া যাবে। যদিও সে আবেদন করতে কিসের? প্রত্যাহারের, কিন্তু তারপরেও এটার উপর ভিত্তি করে কি সাজা দেওয়া যাবে যদি স্বীকারোক্তিটি স্বেচ্ছায় এবং ভয় ভীতিহীন ভাবে প্রদান করা হয়। তাহলে আমরা একটু ফিনিশিং দিয়ে দিই যে উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে স্বীকারোক্তি জুডিশিয়াল বা এক্সট্রা জুডিশিয়াল বা প্রত্যাহারকৃত যাই হোক না কেন এর উপর ভিত্তি করে আদালত সাজা প্রদান করতে পারে যদি স্বীকারোক্তিটি অভিযুক্ত কর্তৃক স্বেচ্ছায় এবং ভয় ভীতিহীন ভাবে কি হয়ে থাকে, প্রদত্ত হয়ে থাকে। আপনার ওখানে যতই লেখা থাক দেখবেন যে 164 যারা স্বীকার করতেছে অধিকাংশই ভয় ভীতি পাই এই স্বীকারটা করে। জি। আচ্ছা, আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি। শেষ প্রান্ত না, এখনো বেশ কিছু বিধান আছে। সেটা হচ্ছে মূল আলোচনা শেষ, স্বীকৃতি আর স্বীকারোক্তি তো বুঝছেন। এছাড়া এই যে কতগুলো ধারা আছে 24, 28, 29, সেটা আমাদের প্রশ্নের অংশ না, বাট এই অংশটুকু আমাদের কি বলেন জানতে হবে। 24-এ আমি তো অলরেডি আমরা জানি যে কি কি হুমকি, প্রলোভন আর কি ভয়ভীতি, এগুলা দিয়ে যদি স্বীকারোক্তি আদায় করা হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। হলো 24। আর 24-এর উল্টা কোনটা? 28। এগুলা যদি না থাকে তাহলে গ্রহণযোগ্য হবে। তাও একটু পড়ি, দেখেন একটু রিডিং পড়ি যে ফৌজদারি মামলায় কোনো অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধে আনীত অভিযোগ বিষয়ে অপরাধ স্বীকার করলে
আদালতের যদি এরকম ধারণা হয় যে কোনো প্রভাবশালী ব্যক্তি দ্বারা, আন্ডারলাইন করেন, প্রভাবশালী ব্যক্তি দ্বারা প্রলোভন, ভীতি প্রদর্শন বা প্রতিশ্রুতির ফলে অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধে আনীত অভিযোগ বিষয়ে অপরাধ স্বীকার করেছে এবং আদালত যদি মনে করে যে এটার ফলে অভিযুক্ত ব্যক্তি মামলায় কোনো প্রার্থীর সুবিধা পাবে, কোনো প্রার্থীর মামলায় কোনো প্রার্থীর সুবিধা পাবে অথবা কোনো বিপদ পরিহার করতে পারবে বলে অভিযুক্ত ব্যক্তির মনে এরকম ধারণা হওয়ার যথেষ্ট কারণ ছিল, তবে অভিযুক্ত ব্যক্তির এই ধরনের অপরাধ স্বীকারোক্তি কি হবে? অপ্রাসঙ্গিক হবে। এটা হলো 24। আর 28 ধারা অনুসারে দেখেন, 24 ধারার বর্ণিত প্রলোভন, ভীতি প্রদর্শন বা প্রতিশ্রুতি দানের ফলে সৃষ্ট ধারণা হতে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যদি অপরাধ স্বীকার করা হয় তবে তা প্রাসঙ্গিক হবে। এই অবস্থা প্রমাণের ভার ফরিয়াদি বা অভিযোগকারী পক্ষের উপর। তাকে আদালতে সন্দেহে বহির্ভূতভাবে প্রমাণ করতে হবে যে অভিযুক্ত ব্যক্তির মনে অপরাধ স্বীকারের সময় পূর্বের দেওয়া প্রলোভন, ভয় ইত্যাদি লেশমাত্র অবশিষ্ট ছিল না। তাহলে এই যে আসামি কি ভয় পাইছে কিনা, ভয় পেয়ে স্বীকার করছে কিনা, এটা প্রমাণ করবে কি? যে মামলা করছে সে। তার যে ভয় ছিল না এটা প্রমাণ করবে রাষ্ট্রপক্ষ। 29 ধারাটা থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে, এটা একটু দেখেন, বেশ ইন্টারেস্টিং একটা সেকশন। যে 29 ধারা অনুসারে দোষ স্বীকার যদি অন্যভাবে প্রাসঙ্গিক হয় কেবলমাত্র এই কারণে অপ্রাসঙ্গিক হবে না। অন্যভাবে যদি প্রাসঙ্গিক হয় শুধুমাত্র এই কারণে অপ্রাসঙ্গিক হবে না। কথাটা অদ্ভুত লাগতে পারে যদি আপনি বিস্তারিত কারণগুলা না পড়েন। দেখেন, 1 নাম্বার, গোপনীয়তার প্রতিশ্রুতিতে এটা করা হয়েছে। একটা উদাহরণ দিছি না, যে আপনার কাছে একটা গোপন কথা বলতেছে যদি তুমি স্বীকার না করো। 2 নাম্বার, অথবা অভিযুক্ত ব্যক্তির উপর প্রতারণা করে সেটা আদায় করা হয়েছে। প্রতারণা করে, যে তুমি তো হত্যা করছো, আমি তো দেখছি, আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে। আরে ভাই আমি আসলেই হত্যা করছি, কারো কাছে কইও না, এই সিসিটিভি ফুটেজ কাউরে দিও না। এটাই কি? প্রতারণা করে। বুঝতে পারছেন? তারপরে দেখেন, অথবা অভিযুক্ত ব্যক্তি মাতাল অবস্থায় এটা করেছে। অভিযুক্ত ব্যক্তি মাতাল অবস্থায় যদি স্বীকার করে, সাধারণত যখন মানুষ অনেক সময় মদ খেয়ে মানে তার পেট দিয়ে বিভিন্ন কথা বের হইতে থাকে, বিভিন্ন ঘটনা বা সত্য ঘটনা থাকে, এগুলা বের হইতে থাকে। তো এই ক্ষেত্রে আপনার আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যে কেউ 29 ধারা কোনোদিন পড়ে নাই, তার কাছে মনে হবে যে মাতাল ব্যক্তির কথা বা স্বীকারোক্তি কেমনে প্রাসঙ্গিক, বাট মাতাল ব্যক্তি স্বীকারোক্তিও কি প্রাসঙ্গিক। কত ধারায়? 29 ধারায়। 4 নাম্বার দেখেন, অথবা যে প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য নয় তার উত্তরে সে এটা করেছে। 5 নাম্বার দেখেন, দোষ স্বীকার তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা হতে পারে এই বিষয়ে সতর্ক করে না দেওয়ার ফলে এটা করা হয়েছে। উদাহরণ 1 দেখেন, উদাহরণ 1টা একটু পড়ি। উদাহরণ 1, যদি কারো নিকট প্রকাশ না করে তবে রহিম করিমকে একটি গোপন সংবাদ দিবে জানালো। রহিম বলতেছে যে তুমি যদি কারো কাছে প্রকাশ না করো তোমার একটা গোপন সংবাদ দিব। উত্তরে করিম সেটা কাউকে জানাবে না অঙ্গীকার করলো। তখন রহিম করিমকে বলল সে আব্দুলকে হত্যা করেছে। রহিমের এই অপরাধ স্বীকারোক্তি যদি অন্যভাবে প্রাসঙ্গিক হয় তবে গোপনীয়তার প্রতিশ্রুতিতে সেটা করা হয়েছিল, শুধু এই কারণে অপ্রাসঙ্গিক হবে না। মানে তার দেখা গেল তার বিরুদ্ধে ঠিকই মামলা হয়েছে, অন্যান্য সাক্ষীরাও সাক্ষ্য প্রদানের যদি আর থাকে, তাহলে এই ক্ষেত্রে এ যার কাছে যে স্বীকার করলো সে যদি বিবৃতি প্রদান করে এই স্বীকারোক্তি কি হবে বলেন? প্রাসঙ্গিক হবে। করিম গোপনীয়তার অঙ্গীকার ভঙ্গ করে রহিমের স্বীকারোক্তি বিষয়ে আদালতে সাক্ষ্য দিলে তা প্রাসঙ্গিক এবং কি হবে? গ্রহণীয় সাক্ষ্য হবে। উদাহরণ 2 দেখেন, রহিমের এক বন্ধু এসে বলল সর্বনাশ হয়েছে, তুমি আব্দুলকে খুন করেছো, এই সংবাদ তোমার শ্যালক পুলিশকে বলে দিয়েছে। শ্যালক বুঝেন তো? আচ্ছা, এই ধাপ্পায় পড়ে রহিম কিভাবে আব্দুলকে খুন করেছে তা সব খুলে বলল। রহিমের এই স্বীকারোক্তি প্রতারণা করে আদায় করা হয়েছে বলে তা অপ্রাসঙ্গিক হবে না। বুঝতে পারছেন? তাহলে যদি বলে যে মাতাল ব্যক্তি প্রতিশ্রুতি দিলে বা আপনার ওই যে প্রতারণা করে যদি কোনো স্বীকারোক্তি অন্য কোনো কারণে প্রাসঙ্গিক হলে শুধুমাত্র এই কারণে কি হবে না? অপ্রাসঙ্গিক হবে না। ধারা 24, 28, 29 মূল প্রশ্নের উত্তর না, তবে কি জানতে হবে। আচ্ছা, আরেকটু বাকি আছে, আরেকটু 1 মিনিট হলে হয়ে যাবে। দেখেন, সকল স্বীকারোক্তি স্বীকৃতি, কিন্তু সকল স্বীকৃতি স্বীকারোক্তি নয়। এটা ওই আপনি এই জায়গায় যাই লেখা থাক না কেন, আপনি আগে স্বীকৃতির সংজ্ঞা দিবেন, স্বীকারোক্তির সংজ্ঞা দিবেন, তারপর একটা উদাহরণ দিয়ে বুঝাই দিবেন, তারপরে আলোচনা পরিশেষে বলা যায় যে সকল স্বীকারোক্তি স্বীকৃতি, কিন্তু সকল স্বীকৃতি কি স্বীকারোক্তি নয়। যদি নাম্বার বেশি থাকে তাহলে ওইভাবে লিখবেন যে আগে স্বীকৃতির সংজ্ঞা,
স্বীকারোক্তির সংজ্ঞা দুইটার উদাহরণ, তারপরে এই 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 প্যারাটা লিখবেন যে সকল স্বীকৃতি স্বীকারোক্তি স্বীকৃতি, সকল স্বীকৃতি স্বীকারোক্তি নয়, উদাহরণ দিয়ে বুঝাই দিবেন। এই আর কি। তো এটা আর আমি পড়লাম না। আমরা গ নাম্বারটা একটু আসি, দেখেন গ নাম্বার যে আব্দুল তদন্তকালে একজন পুলিশ কর্মকর্তার কাছে প্রকাশ করে যে সে গুলি করে বাবুলকে খুন করেছে, পুলিশ কর্মকর্তার কাছে স্বীকার করতে। খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি আবুলের দেখানো মতো নিকটবর্তী একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়। আবুলের উপরোক্ত স্বীকারোক্তি বক্তব্যটি কোন পর্যন্ত সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হতে পারে? কোন পর্যন্ত বলেন তো? কত দ্বারা? তাহলে এটাও বিস্তারিত আর করতেছি না। আর বাকি থাকে স্বীকৃতি আর স্বীকারোক্তির মধ্যে পার্থক্য। এই একবার আপনারা রিডিং পড়লেই ইনশাল্লাহ কি ধারাগত, সংজ্ঞাগত, উদাহরণগত কোন মামলা একবার রিডিং পড়লেই পেরে যাবেন। এই ছিল আজকে আমাদের লেকচার। বুঝতে পারছেন? পড়ে ফেলবেন এখন থেকে গিয়েই বাসায় প্রতিদিনের পড়া প্রতিদিন করে ফেলবেন। কোনো প্রশ্ন আছে অনলাইনে যারা আছেন?